দেখো, তাহলে আমরা পড়বো হলো কাজ, শক্তি এবং ক্ষমতা, এই অধ্যায়টা ছোট একটা অধ্যায়, অনেক কিছুই আছে। আমরা সবকিছু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? কাজ জিনিসটা কি আসলে? ওয়ার্ক, এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, ধরো তুমি একটা বস্তু এখানে আছে, এখানে একটা বস্তু রেখেছো, কিছুক্ষণ পরে এই বস্তুটা তুমি দেখলে স্থির অবস্থায় আছে, কিছুক্ষণ পর তাকে তুমি এখান থেকে এইখানে নিয়ে গিয়েছো, তার মানে সে কি হয়েছে বলতো? গতিশীল হয়েছে। তাহলে ধরো এটা এম ভরের একটা বস্তু, স্থির অবস্থায় ছিল, তারপরে এই অবস্থায় এখানে গিয়েছে, যাওয়ার পর দেখতেছি তার একটা কি আছে বলতো? বেগ আছে, গতিশীল প্রাপ্ত হয়েছে। তার বেগ ধর হয়েছে কত বলতো? ভি। আদি বেগ ছিল কত বলতো? 0। তাহলে একটা বস্তুর যদি বেগ থাকে, আমরা জানি তার কি থাকে বলতো? গতিশক্তি থাকে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি যখন এখানে একটা স্থির বস্তু ছিল, কিছুক্ষণ পরে যখন এখানে গেল, তখন তার একটা শক্তি আছে, শক্তিটা আসলে কোথায় থেকে? যখন স্থির ছিল তখন তো তার ভিতরে কোনো গতিশক্তি ছিল না, গতিশক্তি 0 ছিল, কিন্তু এখানে যে আমরা একটা গতিশক্তি পাচ্ছি, তাহলে গতিশক্তিটা আসলো কোথা থেকে, তাই না? এটা হলো প্রশ্ন। তাহলে এই গতিশক্তিটা আসছে, তুমি এই বস্তুর উপর কি এমনি এমনি সরে গেছে বস্তুটা? একটা মেঝের উপর যদি একটা বস্তু থাকে, বস্তুটা কি এমনি এমনি সরে যাবে? তার মানে তোমার কি করতে হবে? বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে, কিছু একটা দিতে হবে, দিয়ে অবস্থানের পরিবর্তন করতে হবে। তো নিউটনের বলবিদ্যা অধ্যায়ে আমরা পড়েছিলাম যে কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করে, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, তাকে কি বলা হয় বলতো? বল। তাকে কি বলা হয়? বল বলা হয়। তো এই বস্তুটা এমনিতেই সরে না, এর উপর তুমি বাইরে থেকে কি প্রয়োগ করছো? বল প্রয়োগ করছো। শুধু বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার পরে বস্তুটার কি হয়েছে? সরণ হয়েছে। তো যখন বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ হয়েছে, মানে গতিশীল হয়েছে, বস্তুটা কি হয়েছে? গতিশীল হয়েছে। সে একটা শক্তি প্রাপ্ত হয়েছে। এটা আসলো কোথায় থেকে? ওই তুমি যে বল প্রয়োগ করলা, বল দ্বারা কাজ করছো, ওই কাজটা কিসে পরিণত হয়ে গেছে বলতো? শক্তিতে পরিণত হয়ে গেছে। তাহলে কাজের ধারণা হলো, বল প্রয়োগ করলে বস্তুটা কি হতে হবে? সরণ হতে হবে। বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি হতে হবে? সরণ হতে হবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে যদি সরণ না হয়, তাহলে কখনোই কাজ হয় না। তুমি ধরো এই দেয়াল আছে, দেয়ালে ধাক্কা দিতে আসো, ধাক্কা দিতে আসো, ধাক্কা দিতে আসো, দিয়ে বলতেছো আমি কি করতেছি বলতো? কাজ করতেছি। না, এটা কাজ হবে না যদি না সরণ হয়। যদি সরণ হয় তাহলে কাজ হবে, সরণ না হলে কাজ হবে না। বোঝা গেছে কি বলছি? তাহলে বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগের ফলে বস্তুটা কি হতে হবে? সরণ থাকতে হবে, তাহলে কি হবে? কাজ হবে। কাজ থেকে আমরা কি পাই? শক্তি পাই। কাজ থেকে আমরা কি পাই? উল্টো ভাবে যদি বলি, তুমি যদি কোথাও কাজ পেতে চাও, তাহলে আবার শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগ না করলে কি পাবো না বলতো? কাজ পাবা না। অর্থাৎ কাজ এবং শক্তি একে অপরের কি বলতো? পরিপূরক। কাজ থেকে শক্তি পাই, আবার শক্তি অ্যাপ্লাই করে কি পাওয়া লাগে? কাজ পাওয়া লাগে। কাজ শক্তি না থাকলে তুমি কাজ করতে পারবা না। এই যে মাঝে মাঝে যখন আমরা ধরো খিদে লাগে, টায়ার্ড হয়ে যায়, যে কোনো কিছু করতে বলতেছে, যে ধর এক বস্তা সিমেন্ট 2 তলায় তোল, হ্যাঁ, যদি ধরো সকালে খাইছো, দুপুর পর্যন্ত খাওয়া নাই, বিকেলে তোমাকে আমি এই কথা বলছি, বলবা কি? যে ভাই আমার শক্তি নাই, ওইটা তোলার মতো শক্তি আমার কাছে নাই। ঠিক আছে? তাহলে কাজ করতে বলতেছি, তোমার কাছে শক্তি নেই, তুমি কাজ করতে পারতেছো না। যদি শক্তি থাকতো তাহলে কি করতে পারতা? কাজ করতে পারতা। আগে এগুলোতে ডিপে আলোচনায় যাব আমরা, সামনের দিনে আস্তে আস্তে আমরা এগুলো ডিপে আলোচনায় যাব। তা আমরা হচ্ছে বেসিক কিছু কাজের বেসিক কথাবার্তা শিখে কিছু, যে আমরা কি বললাম? যে বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করার ফলে বস্তুর কি হতে হবে বলতো? সরণ হতে হবে। তাহলে তাকে আমরা কাজ বলবো। তাহলে কাজের আমরা একটা ফাইনাল একটা কি করি বলতো? সংজ্ঞা আমরা দেই। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ হয়, তবে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ঠিক আছে? অথবা সরণ এবং
সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কাজ বলে। দেখো এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এখানে আমরা একটা বস্তু নিয়েছি, এই বস্তুতে আমরা এই দিক বরাবর বল প্রয়োগ করলাম। এটা হলো আমাদের প্রযুক্ত বল, বলের মান কি বলতো এফ। এই বল প্রয়োগ করার ফলে বস্তুটির এই দিক বরাবর সরণ ঘটলো, এদিক বরাবর সরণ ঘটলো। এই সরণটাকে আমরা এস দ্বারা কি করলাম বলতো প্রকাশ করলাম। ঠিক আছে, মান, সরণের মান এটা, আর দিক তীর চিহ্নের দিকে। বুঝতে পারছো? এটা হলো বল ভেক্টরের মান, আর দিক কোন দিকে? এই দিক বরাবর। তীর চিহ্ন তো সরলরেখা কি করে? ভেক্টরের দিক নির্দেশ করে। এটা হলো সরণের মান হলো এস, আর সরণের দিক কোন দিকে? এই দিকে। তাহলে আমি এখানে একটা বস্তু নিয়েছিলাম, বস্তুটার আমি বল প্রয়োগ করলাম এই দিক বরাবর, সরণ ঘটলো কোন দিক বরাবর? এই দিক বরাবর। আমরা দেখলাম বলের সাথে বস্তুটি থিটা কোণে কি হয়েছে বলতো? সরণ ঘটছে। বলের সাথে বস্তুটির থিটা কোণে সরণ ঘটতেছে। ঠিক আছে, তাহলে এই বস্তুর যে সরণটা আমরা পাইলাম, এই সরণের বলের দিকে আমরা উপাংশটুকু বার করি। উপাংশ বার করার জন্য নিয়ম কি? এখান থেকে একটা লম্ব টানতে হয়। ভেক্টরে পড়ছে কিনা? তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটুকু জায়গা পাই এটুকুকে আমরা কি বলি বলতো? উপাংশ বলি। তাহলে এস এর এই দিক বরাবর উপাংশ কি হবে? এস কস থিটা। বুঝছো কি বলছি? তাহলে এইটুকু হলো বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। বুঝতে পারছো? এটা হলো এস কস থিটা। তাহলে আমরা কৃত কাজ যেটা আছে, এই কাজের যে সংজ্ঞা আমরা কি দেখলাম? যে বল গুণন বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। এখন একটু খেয়াল করতে ভাইয়া, কাজ মানে আমরা কি জানি? ডাব্লু। কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। বলটা আমরা কি বার করলাম? এফ। আর বলের দিকে সরণের উপাংশ কতটুকু বলতো? এস কস থিটা। বুঝছো? তাহলে ডাব্লিউ যখন আমরা কি লিখলাম? এই যে ডাব্লিউ যখন আমরা লিখতে পাচ্ছি হলো এফ এস কস থিটা। তাহলে এখানে তো আমরা সরণ এবং বলের মান নিয়েছিলাম। যদি আমরা ভেক্টর নিতাম, যে বল একটা ভেক্টর আর সরণও তো এটাও একটা কি বলতো? ভেক্টর। এখন একটু মনোযোগ দাও, দেখো এগুলো পরে আসছো। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কি দিয়েছে বলতো? থিটা দিয়ে দিয়েছে। তাহলে যদি দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাত গুণ আকারে থাকে, তাহলে এই গুণনকে কি বলা হয়? ডট গুণন। এই গুণনকে কি বলা হয়? ডট গুণন। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি না যে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল কি হবে বলতো? এফ ডট এস। তাহলে এখন আমাকে বলো, দুইটা ভেক্টর রাশি ডট গুণন করে আমরা একটা রাশি পাইছি, তাহলে এটা স্কেলার না ভেক্টর? স্কেলার। এটা কি বলতো? স্কেলার। তার মানে কাজ কি রাশি? কাজ স্কেলার রাশি। কাজ স্কেলার রাশি। নিচে কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না এই ক্যামেরাতে? তাহলে একটু খেয়াল করো, দেখো এদিকে মনোযোগ দাও। আমাদের এই লাইনটা ইম্পর্টেন্ট। আমরা যে যে কোনো ভাবে কাজ বার করতে দেখ, ধ্রুব বল দ্বারা যদি কাজ বার করতে বলে, ধ্রুব বল কি একটু পরে আসতেছি, সবসময় আমরা কি করবো বলতো? এই ইকুয়েশন দ্বারা লিখবো। দেখো কাজ মানে কি এটা মনে রাখবা। কাজ মানে হলো বল, সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণের কি বলতো? কস। আর কোনো কিছু দেখার বিষয় নেই। কোন বল দ্বারা তোমাকে কাজ করতে বলতেছে, তুমি ওই বলের মান লিখবা, সরণের মান লিখবা, বল ও সরণের মধ্যবর্তী কোণ যেটা পাবা ওই কোণের কি লিখবা বলতো? কস লিখবা। তাহলে কাজ শেষ। বুঝতে পারছি কি বলছি? এখন বলের দ্বারা কাজ নাকি বলের বিরুদ্ধে কাজ, কোন বল দ্বারা কাজ, খালি এই জিনিসটা তোমার কি করতে হবে বলতো? ফাইন করতে হবে। তাহলে এই বস্তুর উপর আমরা যে কাজটা বের করতেছি এটা কোন বল দ্বারা? এফ বল দ্বারা কি বলতো? কাজ বের করেছিলাম। তাহলে যে বল দ্বারা কাজ বার করবো সেই বল এখানে লিখবো, সরণ যেটা দেওয়া থাকবে সেই সরণ লিখবো, আর এখানে কজ লিখবো। কজ লিখে কি লিখবো? থিটা। বুঝতে পারছো? থিটাটা কি? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বল এবং সরণের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? বোঝা গেছে এইটুকু? আচ্ছা ভাই, আমরা আরো একটা সংজ্ঞা আপনি পরে বলছেন। এই দেখো, আমরা যদি বলছি বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু সরণ হয়, এই বস্তুটা কিন্তু সরণ হয়েছে, বস্তু ছিল এখানে, বস্তুটা আসছে কোথায়? কিছুক্ষণ পরে এইখানে, মানে বস্তুটার কি হয়েছে? সরণ হয়েছে। ঠিক আছে, তাহলে বল প্রয়োগ করছে আমরা এই দিক বরাবর, সরণ করছে এই দিক বরাবর। তাহলে যে সরণের আমরা বলের দিকে একটা কি নিলাম? উপাংশ নিলাম। তাহলে বল প্রয়োগ করার ফলে যদি কোনো একটা বস্তু সরণ হয়, তাহলে বল এবং এই বলের দিকে সরণের উপাংশ যেটুকু আছে এই দুটো গুণ করে আমরা কি পাবো? কাজ পাবো।
এখান থেকে আমরা আরেকটা ডিসিশন নিলাম যে কাজ সমান আমরা পাচ্ছি দুইটা ভেক্টর ডট গুণনের সমান, বল এবং সরণ। তাহলে কাজ একটা কি রাশি? স্কেলার রাশি, এর কোনো দিক নাই। তারপর দেখো আমরা আরো একটা জিনিস পড়ছি, সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকেও কি বলা হয় বলতো? কাজ বলা হয়। তাহলে দেখো এখন একটু খেয়াল করো, ধরো এখানে একটা বস্তু নিয়েছো, এই বস্তুকে এই দিক বরাবর তুমি এবার বল প্রয়োগ করেছো, এটা ধরো এফ বল প্রয়োগ করেছো, বস্তুটা বলের মান হচ্ছে এফ, আর বল একটা ভেক্টর আসে, এটাকে আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এই বস্তুটা সরণ ঘটলে এখন এই দিক বরাবর, বস্তুটা এখান থেকে ধরো এখানে চলে গেল, এখানে ছিল এইখানে চলে গেল, এটা হলো তার কি বলতো সরণ ভেক্টর, আর মানটুকু কি বলতো? এস। ওকে, তাহলে তুমি বল প্রয়োগ করছো এই দিক বরাবর, সরণ করছো এই দিক বরাবর। বুঝতে পারছো? ট্রলি ব্যাগের চাকা চিন্তা করো, ট্রলি ব্যাগের চাকাকে তুমি কি করো বলো তো? এই দিক বরাবর বল প্রয়োগ করো না, তির্যক ভাবে বল প্রয়োগ করো, চাকা যায় কোথায়? মাটিতে ছিল, কিছুক্ষণ পর দেখবে এখানে আসছে চাকা, ওখান থেকে এখানে আসে। বুঝছো? এরকম আর কি। তাহলে একটা বস্তুকে তুমি এই দিক বরাবর বল প্রয়োগ করলা, বস্তুটার এই দিক বরাবর সরণ ঘটলো, বলের সাথে কত কোণে সরণ করছে? আমরা ধরলাম থিটা কোণে সরণ করছে। তাহলে আমরা যদি এখন পরের সংজ্ঞা অনুযায়ী আমরা কাজের সংজ্ঞাটা দিতে চাই, তাহলে কাজ সমান আমরা কি লিখবো? সরণ গুণন সরণের দিকে বলের উপাংশ। তাহলে এখন বলো তো, এই যে সরণ যেদিকে আছে, এই সরণের দিকে যদি আমরা বলের উপাংশ নেই, তাহলে কতটুকু হবে আমাদের? এটুকু হবে না? এইটুকু হবে আমাদের কি বলতো? সরণের দিকে বলের উপাংশ। সরণের দিকে বলের উপাংশের মান কতটুকু হবে দেখো। তাহলে এটা ছিল আমাদের এফ, এফ এর এই দিক বরাবর উপাংশ, তাহলে কি হয়? এফ কস থিটা। তোমরা এগুলো ভেক্টর শিটে আসার কথা। এফ এর এই দিক বরাবর উপাংশ, যার উপাংশ তাকে লিখবো, কস দিব, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ নিব। এটা হচ্ছে উপাংশ বার করার সব থেকে সহজ এবং শর্টকাট টেকনিক। সবসময় যদি কস দ্বারা লেখো, সবসময় যদি কস দ্বারা লেখো, তাহলে বার করার উপায় হলো এফ লিখবা, কস দিবা, তারপরে এখানে কোণ নেওয়া লাগবে, তো কোন কোণ নিবা? যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ নিবা, তাহলে কি পাওয়া যাবে? ওই দিক বরাবর উপাংশ পাওয়া যাবে। ইউনিভার্সাল ল বলা হয় এটাকে। তাই এখন খেয়াল করে দেখো, তাহলে কাজ এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম, সরণ হলো আমাদের এস, সরণের দিকে বলের উপাংশ আমরা কত পেলাম? এফ কস থিটা, এফ কস থিটা। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা কি লিখতে পাচ্ছি দেখো তো, এটাকেও যদি আমরা লিখি এফ এস কস থিটা লিখতে পারবো। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ সমান কি লেখা যাবে? এফ ডট এস। তাহলে এখান থেকে আমরা সারমর্ম একটাই আসলাম, যে কাজের যখন আমরা মান বার করব, তখন কোন বল দ্বারা আমরা কাজ নিচ্ছি সেই বলের মান নিব, সরণ নিব, বল এবং সরণের মধ্যবর্তী কোণের কি নিব বলতো? কোণ, কোসাইন অনুপাত নিব। বুঝতে পারছি কি বলছি? তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিলাম কাজ একটা কি রাশি বলতো? স্কেলার রাশি। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা একটা ডিসিশনে আসি, এখান থেকে আমরা একটা ডিসিশনে আসি। এগুলো লাগে দাও তো, তুমি আর একটা কাজ করিও, বাইরের যে হচ্ছে এ আছে না, হ্যাঁ ওটা লাগে দিও, কারণ এটা লাগে দিলে কেউ ভিতর থেকে সব বার করে নিয়ে যাবে। দরজা খোলা রাখছি, খেয়ালই করি। বললাম যে ঠান্ডা লাগে, ফ্যানটা অফ করে দাও তো। ওই যে উপরে সুইচ, উপরে সুইচ। এখন দেখো, এটুকু কি বোঝা গেছে? আচ্ছা এখন দেখো, আমরা দেখো এই বস্তুটা এখানে ধরো স্থির ছিল, আমরা বল প্রয়োগ করে তাকে কি করছি বলতো? এই পর্যন্ত গতিশীল করছি। এই জায়গায় গিয়ে তো বস্তুটার বেগটা তো শূন্য নাই, তুমি যদি ধরো এই যে ধাক্কাইতে 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 এইখানে নিয়ে গেছো, নিয়ে যায় এই করছো, ছাড়ে দিছো, বল প্রয়োগ করে ছাড়ে দিছো, বস্তু কি সাথে সাথে থেমে যাবে? না, বস্তুটা কিন্তু আরো একটু দূরে যাবে, আরো একটু দূরে যাবে, দূরে গিয়ে তারপর ধরো ঘর্ষণ বলের গতির বিপরীতে কাজ করবে, ঘর্ষণ বলের কারণে বস্তুটা এখানে গিয়ে কি হবে বলতো? থেমে যাবে, তার মানে শেষ বেগটা কি হবে বলতো? শূন্য হবে। এখন কথা হলো ভাই, আমি তো বল প্রয়োগ করলাম বস্তুটার উপর, বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ তো এইটুকু হয় নাই, সরণটুকু হয়েছে এখান থেকে কতটুকু? এইটুকু। তাহলে আপনার সরণের মান কতটুকু নিব আমরা? এখান থেকে এইটুকু নিব নাকি এই টোটালটা জুড়ে নিব কাজ বার করার সময়? বুঝতে পারছি কি বলছি? মনে রাখবা, কোন একটা বস্তুকে তুমি যতক্ষণ বল প্রয়োগ করবা, ততক্ষণ অর্থাৎ তত দূরত্ব পর্যন্ত, যত দূরত্ব পর্যন্ত বল প্রয়োগ করবা,
ঠিক তত দূরত্ব পর্যন্ত কি নিতে হবে, সরণ নিতে হবে। এই পরবর্তীতে গিয়ে এই বস্তুটার উপর তুমি কোনো বল প্রযুক্ত করছো, বল প্রযুক্ত করো নাই, তাহলে ওই বল দ্বারা তোমার আর কি হয় না বলতো, কাজ হয় নাই। যতক্ষণ সরণ ততক্ষণ কি নিতে হবে বলতো, বল নিতে হবে। যতক্ষণ সরণ ততক্ষণ কি নিতে হবে, বল নিতে হবে। বুঝতে পারছো? তার মানে এই বলটা কতক্ষণ পর্যন্ত নিব আমরা, যতক্ষণ পর্যন্ত আমাদের কি থাকবে বলতো, সরণ থাকবে। তাহলে সরণ, যে সরণ পর্যন্ত তুমি বল নিচ্ছ সেই সরণ পর্যন্ত তুমি কি করবে বলতো, এখানে বল নিবা। বুঝতে পারছো কি বলছি? যে সরণ পর্যন্ত বল প্রয়োগ করতেছ সেই সরণ পর্যন্ত কি হবে বলতো, বলের মান হবে। বা যেখানে গিয়ে তুমি কি করছো বলতো, বলটার প্রয়োগ করো নাই, ওখান থেকে আর তুমি এই সরণ আর কাউন্ট করবা না, ওইটুকু বাদ। যে পর্যন্ত বল প্রযুক্ত হয়েছে ওই পর্যন্ত সরণ আমরা নিয়ে কাজের ইকুয়েশন হিসাব করব, মনে থাকবে? তাহলে এখান থেকে আমাদের যে বল যেটা আছে ওটা আমরা কি করব বলতো, সরণ যেটা আছে কতক্ষণ পর্যন্ত সরণ নিব, যতক্ষণ বল প্রযুক্ত হবে ততক্ষণ পর্যন্ত সরণ হিসাব করব, তারপরের সরণ আমরা হিসাব করব না। ওই বল দ্বারা ওই সরণ পর্যন্ত কি হয়েছে বলতো, কাজ হয়েছে, তারপর আর কাজ হয় নাই। মনে থাকবে? ঠিক আছে। এখন দেখো আমাদের যে বল যেটা আছে, তাহলে আমাদের কাজ হওয়ার জন্য কি হওয়া লাগতেছে বলতো, কাজ হওয়ার জন্য বল প্রয়োগ করা লাগতেছে, বল প্রয়োগ করার ফলে সরণ হওয়া লাগতেছে, তাই না? তাহলে প্রথম শর্ত কি, আগে বল থাকতে হবে, তাই না? এখন আমরা যে বলটা প্রয়োগ করে কাজ করতেছি, এই বল দুই প্রকার। বল কয় প্রকার বলতো? একটা হলো ধ্রুব বল, আর একটা কি বলতো, পরিবর্তনশীল বল। তাহলে কাজটা ধ্রুব বল দ্বারাও হতে পারে, পরিবর্তনশীল বল দ্বারাও হতে পারে। এটার উপর ভিত্তি করে আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ হিসাব করব, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হিসাব করব। তাহলে এখানে যেহেতু দেখাইছি, তাহলে এখানে আমি টপিকটা দেখেই দেই যে এইখানে আমরা যে কাজটা বার করলাম এই কাজটা হলো ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ধ্রুব বল দ্বারা কৃত কাজ বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? দেখো এই বস্তুটা এখানে ছিল, বস্তুটা সরণ হয়েছে এই পর্যন্ত, এতে যতক্ষণ পর্যন্ত এই সরণ ঘটছে ততক্ষণ পর্যন্ত আমি সেম পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে টানছি, অথবা বস্তুর উপর সেম পরিমাণ বল প্রয়োগ করছি। অর্থাৎ পুরো সরণ জুড়েই এই বলটা কোনো পরিবর্তন হয় না। বলটা কি ছিল বলতো, ধ্রুব ছিল। আমি যদি 10 নিউটন বল প্রয়োগ করতাম এই বস্তুটার উপর, তাহলে পুরো সময় ধরে আমি কি করছি বলতো, 10 নিউটন বলই প্রয়োগ করছি। পুরো সরণ যতক্ষণ হয়েছে ততক্ষণ আমি 10 নিউটন বলই প্রয়োগ করছি। বুঝতে পারছো? মানে সরণ পরিবর্তন হয়েছে ঠিক আছে, কিন্তু আমার প্রযুক্ত বলের পরিমাণ পরিবর্তন হয় নাই। তাহলে এটা কি বলতো, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এবং এখানে দেখো আমরা কিন্তু বলের মান চেঞ্জ করে নেই, বলের মান আমরা ধরে নিয়েছি কি বলতো, এফ। সব সময় কি হবে বলতো, পুরো সরণ জুড়ে এফ বলে কি হবে বলতো, প্রযুক্ত হবে। তাহলে এটা বলো এটা বলো যেটাই আমরা দেখলাম এগুলো আমরা কি বলতো, ধ্রুব বল দ্বারা কৃত কাজের হিসাব করলাম। তাহলে ধ্রুব বলের সংজ্ঞা কি এখান থেকে কি বুঝতেছি, ধ্রুব বল কাকে বলে? যে সকল বলের মান ও দিক পরিবর্তন হয় না, যে সকল বলের মান ও দিক পরিবর্তন হয় না, অর্থাৎ সরণ পরিবর্তনের সাথে যে সকল বলের পরিবর্তন হয় না তাকে কি বলা হয়, ধ্রুব বল বলে। সরণের পরিবর্তনের সাথে যে সকল বলের পরিবর্তন হয় তাদেরকে কি বলা হয়, ধ্রুব বল বলা হয়। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা বলের এখন প্রকারভেদ দেখতেছি। বল দুই প্রকার, বল দুই প্রকার, যথা এক ধ্রুব বল, কনস্ট্যান্ট ফোর্স। তাই ধ্রুব বলের সংজ্ঞা কি বলো? হ্যাঁ, যে সকল বলের মান ও দিক পরিবর্তন হয় না বা সরণের সাথে যে সকল বলের মানের কোনো পরিবর্তন হয় না তাদেরকে ধ্রুব বল বলে। বুঝছো? তাহলে ধ্রুব বলের সংজ্ঞা আমরা এখানে লিখলাম।
তাহলে সরণ পরিবর্তন হবে, কিন্তু বলের মানের কোনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না। বলের মান সবসময় কি থাকবে, সেম থাকবে। দেখো আমি একটু এখানে এই জিনিসটা মুছে, তাহলে W ইজ ইকুয়াল এফ এস কস থিটা, এই যে ইকুয়েশন যেটা আছে এটা কোন বলের জন্য, ধ্রুব বলের জন্য। বলের মান সবসময় কি থাকবে বলতো, ধ্রুব থাকবে, বলের মান কখনো পরিবর্তন হবে না। তাহলে 2 নাম্বার আমরা যেটা দেখবো এটাকে বলা হয় পরিবর্তনশীল বল। ঠিক আছে, তো পরিবর্তনশীল বল কাকে বলে, যে সকল বলের মান অথবা দিক যে কোনোটির পরিবর্তন হয়, যে কোনোটির পরিবর্তন হয় অথবা সরণের পরিবর্তনের সাথে যে সকল বলের মানের পরিবর্তন হয় তাদেরকে পরিবর্তনশীল বল বলে। যেমন স্প্রিং বল, তারপর মহাকর্ষ বল, তড়িৎ বল, এই সবগুলো হলো পরিবর্তনশীল বল। দেখো বোঝার চেষ্টা করো, ধরো এখানে একটা স্প্রিং নিয়েছো, এই স্প্রিংটা এইভাবে স্বাভাবিক অবস্থায় আছে, এই স্প্রিংটাকে এখন তুমি টেনে প্রসারিত করতেছো, বাইরে তুমি বাইরের দিকে বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করে টেনে প্রসারিত করতেছো, ধরো এক্স পরিমাণ কি করলা বলো তো, প্রসারণ করলা। এখন মনোযোগ দাও, দেখো এই স্প্রিংকে তুমি যত প্রসারণ করতেছো, ঠিক আছে, অল্প একটু প্রসারণ করে ছেড়ে দিবা, দেখবা আস্তে আস্তে স্প্রিংটা সামনে আস্তে করে আসতেছে। বেশি প্রসারণ করে ছেড়ে দিবা, দেখবা দ্রুত, বেশি দ্রুত আসে কি হচ্ছে বলতো, সাম্য অবস্থায় আসছে। যত বেশি প্রসারণ করবা দেখবা তত দ্রুত স্প্রিংটা কি হচ্ছে বলতো, সামনের দিকে প্রসার মানে তার সাম্য অবস্থায় চলে আসতেছে। এখন একটু মনোযোগ দাও, দেখো তার মানে কি, তুমি যখন কম প্রসারিত করলা স্প্রিংটা তার বিপরীতে আসতে আসলো, তার মানে এই বিপরীত দিকে আসার ফলে, আসার জন্য সে যে রিস্টোরিং ফোর্স দিয়েছে বা প্রত্যয়নী বল দিয়েছে, তোমরা প্রত্যয়নী বল সম্পর্কে জানো তো মনে হয়, তোমাদের নিউটনের বলবিদ্যাতে একটু দেখাইছি না, স্প্রিং কে সংকোচন করা প্রসারণ করা। হ্যাঁ, তাহলে প্রত্যয়নী বল কাকে বলে, যে তুমি ধরো কোনো একটা বস্তু আছে, ওই বস্তু সাম্য অবস্থা তাকে প্রসারণ করতেছো, তো সাম্য অবস্থা থেকে বিকৃতি ঘটাতে চাচ্ছ, তখন একে যখন তুমি বিকৃতি ঘটাবা তখন তুমি হাত দ্বারা অনুভব করবা, হাত দ্বারা হাতে অনুভব করবা, তুমি যখন এই দিক বরাবর বল প্রয়োগ করতেছো হাতে অনুভব করবা, মনে হচ্ছে স্প্রিংটা আমাকে ভিতরের দিকে একটা বল দিচ্ছে। তাহলে তুমি এখন এই বাহ্যিক বল অপসারণ করার ফলে সাথে সাথে, বাহ্যিক বল অপসারণ করার সাথে সাথে দেখবে স্প্রিংটা তার পূর্বের অবস্থায় ফিরে আসলো। বুঝতে পারছো? তাহলে কেন পূর্বের অবস্থায় ফিরে আসলো, কারণ কণাগুলো সাম্য অবস্থার থেকে আন্তঃআণবিক দূরত্ব কি হয়েছিল বলতো, বেড়ে গেছিল। আন্তঃআণবিক দূরত্ব যদি বেড়ে যায় তাদের মধ্যবর্তী একটা আন্তঃআণবিক আকর্ষণ বল উৎপন্ন হয়, ওই আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে বলা হয় কি বলতো, প্রত্যয়নী বল। তুমি যখন কি করবে, একে প্রসারিত করবা, তখন তোমার বলের বিপরীতে একটা কি করবে বলতো, প্রত্যয়নী বল উৎপন্ন করবে। বাহ্যিক বল অপসারণের সাথে সাথে প্রত্যয়নী বলের কারণে কি হবে বলতো, স্প্রিংটা তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এবং দেখা গেছে যে যত বেশি তুমি কি করবা বলতো, স্প্রিংকে প্রসারিত করবা, প্রত্যয়নী বলের পরিমাণ তত কি হবে বলতো, বেশি হবে। বুঝতে পারছো? তাহলে এখানে যে স্প্রিং এর প্রত্যয়নী বল যেটা আছে এটার মান বেড়ে যাচ্ছে, কার সাথে, সরণের সাথে। যত বেশি সরণ ঘটাচ্ছ তত বেশি কি হচ্ছে বলতো, প্রত্যয়নী বল উৎপন্ন হচ্ছে। এবং তোমরা এটা পড়ছে কিনা যে প্রত্যয়নী বলের মান সরণের সমানুপাতিক, কিন্তু কি বলতো, বিপরীত। কিন্তু দেখো সরণ যেদিকে ঘটাবা প্রত্যয়নী বল তার বিপরীত দিক বরাবর উৎপন্ন হবে না। তুমি যদি প্রসারিত করো তাহলে বাহ্যিক বল দিচ্ছ বাইরের দিকে, তাহলে প্রত্যয়নী বল কোন দিকে উৎপন্ন হবে, ভিতরের দিকে। ওটার কারণে বস্তুটা কি আসবে, সাম্য অবস্থায় ফিরে আসবে। আবার তুমি যদি সংকুচিত করো, যখন তুমি সংকুচিত করবে স্প্রিংকে, দেখবে স্প্রিংটা মনে হচ্ছে তোমার হাতকে বাইরের দিক বরাবর ঠেলতিছে, তুমি একটা বল অনুভব করবে। তুমি জাস্ট এটা অপসারণ করবা, দেখবে স্প্রিংটা কি হবে, সাথে সাথে তার সাম্য অবস্থায় চলে যাবে। তাহলে তুমি যখন এই দিকে সংকোচন করলা, সরণটা ঘটলে এই দিকে, আর প্রত্যয়নী বল উৎপন্ন হচ্ছে কোন দিকে, এই দিকে।
তার মানে সরণে সবসময় কি আসবে বলতো, বিপরীত আসবে। এখান থেকে আমরা লিখতাম f ইজ ইকুয়াল মাইনাস kx। এই ইকুয়েশন তোমরা 9 10 এ দেখে আসছো, বুঝতে পারছো? খালি লেখা ছিল f ইজ ইকুয়াল কি বলতো, মাইনাস kx। তাহলে বলো তো এই যে প্রত্যয়ী বল যেটা আছে এটা যে উৎপন্ন হচ্ছে বা স্প্রিং বল যেটা উৎপন্ন হচ্ছে এটা সরণের উপর ডিপেন্ড করতেছে না? হ্যাঁ, তাহলে এটা কি বলতো, পরিবর্তনশীল বল। সরণ পরিবর্তন করবা, বলের মান পরিবর্তন হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তারপর আমরা পরে আসছি, দেখো স্থিরতড়িৎ পরে আসছি না? ধরো এখানে একটা চার্জ নাও, এটা ধরো Q1 চার্জ, একটা নির্দিষ্ট দূরত্বে এখানে আরেকটা চার্জ আছে, এটা ধরো Q2 চার্জ। তাহলে এদের মধ্যবর্তী যে তড়িৎ বল F ইজ প্রপোর্শনাল টু কি বলতো, Q1 Q2 ডিভাইডেড বাই কি R স্কয়ার। কুলম্ব বলেছিলেন নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের। এখন বলে দূরত্ব যদি চেঞ্জ করো এই বলের মান চেঞ্জ হবে কি হবে না? হবে না। তাহলে বলের মান দূরত্বের উপর ডিপেন্ড করতেছে, তাহলে এদের তড়িৎ বল এটা কি হবে, পরিবর্তনশীল বল। আবার তোমরা আরো একটা জিনিস পড়বা, সামনের দিনে আমরা পড়বো মহাকর্ষ বল। কোন বল? 9 10 এ একটু পরে আসছে। এমন ভরের একটা বস্তু, এটা m2 ভরের বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো r। তাহলে এদের মধ্যবর্তী মহাকর্ষ বল ইজ প্রপোর্শনাল টু কত হবে, m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি ভরের মধ্যবর্তী মহাকর্ষ বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের। তাহলে দূরত্ব পরিবর্তন করলে এই বলগুলো চেঞ্জ হয়ে যাবে না? এদেরকে আমরা কি বলবো বলতো, পরিবর্তনশীল বল। বুঝতে পারছো কি বলছি? তাহলে আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ দেখব, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ দেখব। তাহলে আসে আমরা কাজের যে সংজ্ঞাটা শুরু করেছিলাম, কাজের যে ইকুয়েশনটা বার করছি W = Fs cos θ, এটা কোন বল দ্বারা কৃত কাজ? তাহলে এই যে ধ্রুব বল দ্বারা কৃত কাজের এটা দিয়ে আমরা মনে করো থিওরি পড়ে ফলাইছি, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। বুঝছো কি বলছি? এখন দেখো ধ্রুব বল দ্বারা কৃত কাজ যেটা আছে, এই ধ্রুব বল দ্বারা কৃত কাজের আমরা একটা গ্রাফ দেখি। ধরো একটা বস্তু, এটা একটা বস্তু, হ্যাঁ, ধ্রুব বল দ্বারা কৃত কাজের গ্রাফ। টপিক দাও, ধ্রুব বল দ্বারা কৃত কাজের গ্রাফ। কলমের কালি শেষ, এটা দেখো নীল আর লাল করে বোর্ড। তাহলে এখানে ধরো একটা বস্তু আছে, এই বস্তুর উপর আচ্ছা বলের দিকে সরণ দাও। ধরো তুমি এর উপর কি করছো বলো তো, বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করার ফলে বস্তুটা এই দিক এখানে আসলো, সরণ এই দিক বরাবরই হইল। ঠিক আছে, ধ্রুব বল দ্বারা কৃত কাজ কিন্তু আমরা দেখতেছি। তাহলে আমরা এখন সরণ বনাম বলের যদি কি নেই বলতো, গ্রাফ নেই। ধরো এই দিক বরাবর সরণ আছে, এই দিক বরাবর কি আছে বলতো, বল আছে। ঠিক আছে, বলের দিকে সরণ নিছি, তুমি বলের দিকে না দিয়ে অন্য দিকেও দিতে পারো, সমস্যা নেই। ধরো এই দিক বরাবর তুমি বল প্রয়োগ করতেছো, এই দিক বরাবর কি হচ্ছে বলতো, সরণ হচ্ছে। তাহলে সরণের এই দিক বরাবর কি থাকবে, উপাংশ থাকবে, ওটাকে আমরা কি বলবো, s cos θ। ঠিক আছে, তো দেখো আমরা ধরো এই যে বস্তুটা আছে, এই বস্তুটা তুমি সরণ ঘটাচ্ছ। এখানে প্রাথমিক অবস্থাতে সরণ কত, 0। আস্তে আস্তে তার সরণ হইতে হইতে ধরো কি কোথায় আসে বলতো, এখানে আসে। তাহলে এখান থেকে এইটুকু তার কি হয়েছে বলতো, সরণ হয়েছে। ঠিক আছে, তাহলে বলো এখানে যেটুকু সরণ ছিল আদিতে, আমরা তো যখন এখানে ছিল সাম্য অবস্থায় ছিল তখন থেকে আমরা কি করছি বলতো, বল প্রয়োগ করে কি করে দিছি বলতো, শুরু করে দিছি। তাহলে যখন শূন্য ছিল তখন থেকে আমরা কিন্তু বল প্রয়োগ করছি। ধরো বলটা প্রয়োগ করছি, বলের মান আমরা কত নিউটন দিছি, 10 নিউটন। তাহলে ধরো এখান থেকে এইটুকু আমাদের কত আসলো বলতো, 10 নিউটন। তাহলে আমরা সরণ কোথায় পাবো, এখানে। বলটা কোথায় পাবো, এখানে। যখন এখানে গেছে তখনও বল কোথায় পাবো, এখানে পাবো, কারণ পুরো সরণ জুড়ে আমরা কি করছি, বলের পরিমাণ সেম রাখছি। তাহলে এখানে গেলেও সরণ কোথায় পাবো, এখানে পাবো। এখানেও কোথায় পাবো, 10 নিউটনই পাবো। এখানেও কত পাবো, 10 নিউটন পাবো। তাহলে তুমি যদি একটা গ্রাফ অঙ্কন করতে চাও তাহলে গ্রাফটা কেমন পাবা, এই দিক বরাবর পাবো। বুঝছো কি বলছি? তার মানে এইটা হবে আমাদের কি বলতো, এইটা হবে আমাদের হচ্ছে বল, আর এইটুকু আমাদের কি বলতো, সরণ। এই এখান থেকে এইটুকু আমাদের কি বলতো, সরণ। তাহলে তুমি এটাকে কি করো বলতো, একটা আয়ত এখানে কি করো বলতো, অঙ্কন করো, নাম দাও এ বি সি, এটা ধরো ডি বিন্দু। এখন মনোযোগ দাও, বলের দিকে সরণ হয়েছে না রে? তাহলে আমাদের ডাব্লু যেটা আছে, ডাব্লু সময় আমরা কি লিখবো, এফ এস কস 0 ডিগ্রি। থিটার জায়গায় কি লিখবো এখন, কেন 0 ডিগ্রি লিখলাম, যেদিকে বল সেদিকেই কত, সরণ। যেদিকে বল সেদিকে কি, সরণ। তাহলে এখান থেকে আমরা কি লিখবো বলতো, এফ ইন্টু এস লিখবো না? তার মানে কাজ মানে আমরা কত পাচ্ছি, বল গুণন কি বলতো, সরণ। বল গুণন কি বলতো, সরণ। এখন আমি যদি এই চিত্রের দিকে তাকাই,
তাহলে বল মানে বলের মান মানে আসলে কতটুকু, এইটুকু না? তার মানে আমরা কি লিখবো বলতো, এডি ইন্টু সরণ মানে কত, এবি না? তাহলে এডি ইন্টু এবি। আচ্ছা এডিটা কি ছিল বলতো, আয়তক্ষেত্রের প্রস্থ, আর এবি কি ছিল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো ও, এখান থেকে আমরা বলতে পারবো এ বি সি ডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝছো এটুকু? তাহলে কখনো যদি তোমাকে কি করে, সরণ বনাম বলের কি করে বলতো, গ্রাফ দিয়ে দেয়, সরণ বনাম বলের গ্রাফ দিয়ে দেয়, তাহলে ওই গ্রাফে যে ক্ষেত্রফল থাকবে, আয়তক্ষেত্র থাকবে, ওটার ক্ষেত্রফলের মানই হবে কি বলতো, কাজের সমান। ক্ষেত্রফলের মানে কি হবে, কাজের সমান। তাহলে আমি যদি এভাবে বলে দিতাম, এখানে সরণ সরণ দিয়ে দিছি, আমি এখানে বলছি এটা কি বলতো 10 মিটার, আর এটা কি আছে বলতো 10 নিউটন, 10 মিটার, আর এটা ধরো একক দিয়ে দিছি মিটারে। তাহলে এখানে আমি বলে দিলাম এ বিন্দুতে কত আছে বলতো 10, আর এখানে সরণ কি বল কি আছে 10 নিউটন। আমি যদি তোমাকে বলি তাহলে এই গ্রাফ থেকে কৃত কাজের পরিমাণ হিসাব করো, তাহলে কৃত কাজ কত হবে বলো, 100। এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 10 ইন্টু 10 কত আসবে, 100। বুঝতে পারছো, 100 নিউটন, 100 নিউটন। বোঝা গেছে কি বলছি রে? কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন থেকে এখানে দেখো এ 100 বলে নিউটন, কাজের একক বলে নিউটন। আচ্ছা এককটা এখনো শিখাই নাই তাই না? কাজের একক নিউটন, জুল জুল, ঠিক আছে। বলের একক নিউটন, নিউটন মিটার, কাজের একক কি বলতো, নিউটন মিটার। আচ্ছা আসতেছি, এখানে আসতেছি, সমস্যা নেই, দেখো আসতেছি, এখানে আসতেছি। এখন দেখো যদি ভাইয়া বলের দিকে সরণ হয়, এই দিক বরাবর সরণ হয়, তাহলে আমরা কি করবো, আমরা গ্রাফটা কিভাবে অঙ্কন করবো, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো এই গ্রাফটা কেমন আসবে। তাহলে ধরো তোমার এই দিক বরাবর ধরো সরণ, এই দিক বরাবর তুমি কি প্রয়োগ করছো বলো তো, বল প্রয়োগ করছো, ঠিক আছে। তাহলে তোমার যে, আমার এখন কি আমি পুরো সরণটুকু নিব, এখন কি পুরো সরণ হবে নাকি সরণের উপাংশ হবে বলের দিকে? তাহলে আমরা জানি বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলা হয় বলতো, কাজ বলা হয়। তার মানে এইটুকু যুগে আমরা কি পাবো, সরণ পাবো। তাহলে দাঁড়াতে সরণের উপাংশের মানটুকু আমরা এইটুকু নিলাম, তাহলে এইটুকু কত আসবে, এস কস থিটা। এই এস কস থিটা যখন শুরুতে ছিল তখন বলের মান কত রে, এফ। এই তো এটা ধরো 10 নিউটন, যদি তুমি 10 নিউটন চিন্তা করো, তাহলে এই দিক বরাবর তোমার এখানে কি হবে, 10 হবে। পুরো সরণ জুড়ে কত নিউটন থাকবে, 10 নিউটনই থাকবে না? বোঝা গেল আমার কথা কি বললাম? তাহলে পুরো সরণ জুড়ে 10 নিউটন থাকবে, আর সরণটুকু আমাদের কত হবে, এস কস থিটা। একই কথা। তাহলে এখান থেকে কত আসবে, এখান থেকে এইটুকু তুমি পাইলে ধরো কি বলতো 10 নিউটন, বা এফ এর মান এটা, এটা হলো এফ এর মান, এটা হলো কি বলতো আমাদের সরণের মান। তাহলে তুমি যদি এখন কাজ বার করতে চাও, কাজ মানে আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল কি এফ এস কস থিটা। তাহলে দেখো তো এফ মানে তো এখান থেকে এইটুকুই নাকি, তাহলে নাম দাও এ বি সি ডি। তাহলে এখান থেকে এইটুকু কত আসছে আমাদের, এফ আসছে। এফটা হচ্ছে আমাদের এখান থেকে এইটুকু, আমরা এফ ধরে নিছি। আর এখান থেকে এইটুকু কত, এস কস থিটা না? তাহলে এখান থেকে এইটুকু এফ এর জায়গায় আমরা কি লিখবো, এডি, আর এস কস থিটার জায়গায় আমরা কি লিখবো বলতো, এবি। তার মানে কত, প্রস্থ ইনটু দৈর্ঘ্য, এই ক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝছো কি বলছি? তাহলে যেটাই নাও তুমি হচ্ছে কোণ করে দেওয়া থাকুক, অথবা একই দিকে বল দেওয়া থাকুক, বুঝতে পারছো? মানে একই দিকে বল, বলের দিকে সরণ থাকুক, অথবা বলের দিকে সরণ হয় অন্য দিকে সরণ হোক, তাহলে যদি এরকম করে গ্রাফ সবসময় আমাকে বলে দেয়, গ্রাফ বলে দিলে আমরা কি লিখবো, ওই গ্রাফের ক্ষেত্রফলে কি হবে বলতো, কৃত কাজ। বুঝতে পারছো কি বলছি? ধ্রুব বলতে না, কৃত কাজ সবসময় এরকম করে গ্রাফ পাবা, আয়তক্ষেত্র পাবা। হ্যাঁ সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, যা ইচ্ছে হতে পারে, সমস্যা নাই। কিন্তু ওই ক্ষেত্রের ক্ষেত্রফলে আমাদের কি হবে, কৃত কাজ। মনে থাকবে? ঠিক আছে। এখন কথা হলো কাজের একক তাহলে কি, তাই না? কাজের একক নিউটন মিটার পার মিটার রে, নিউটন ইনটু মিটার। হ্যাঁ তাহলে দেখো, তাহলে ধ্রুব বল দ্বারা কাজ যেটা আছে, কাজের ইকুয়েশন আমরা কি দেখলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল বল গুণন সরণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণের কি বলতো, কস। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল কত, এফ এস কস থিটা। এখন বলো এই যে কস থিটা, এটা একটা কোসাইন অনুপাত, যেটা হচ্ছে এককহীন। বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে এর কোনো একক নাই, ত্রিকোণমিতিক অনুপাতের কোনো একক থাকে না, এককহীন। তাহলে বলের একক কি রে, নিউটন। সরণের একক কি রে, মিটার। তাহলে কাজের একক কি, যা বা যেটাকে বলা হয় কি বলতো, জুল।
বিজ্ঞানী জুলের অনুযায়ী একে কি করা হয় বলতো, জুল নামকরণ করা হয়। বুঝতে পারছো কি বলছি? তুমি যদি সংজ্ঞা বলো যে এক জুল কাকে বলে, যে ধরো এক জুল বলতে কি বোঝো, তাহলে এক জুল কাকে বলে? কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ ঘটে, তখন ওই পরিমাণকৃত গাছকে কি বলা হবে? এক জুল বলা হয়। বুঝতে পারছো? এই আর কি। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, কাজের একক জুল। আচ্ছা, তোমাদেরকে একটা বলি, এটা তো এসআই একক তাই না? যদি সিজিএস পদ্ধতিতে এটার একক নিতে চাও, সিজিএস পদ্ধতিতে যদি এটা একক নিতে চাও, হেট কি কয়, সিজিএস পদ্ধতিতে ওটা তো শক্তির একক, ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি এর একক নাও তাহলে কি আসবে দেখো, এই দেখো নিউটনের একক কি রে? নিউটনের সিজিএস পদ্ধতির একক কি? ডাইন। ভালো কথা বলছে, এটা কি বলতো? ডাইন। ডাইন মিটার কি হবে বলতো? ডাইন মিটার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যেটাকে বলা হয় আর্গ। কি বলতো? আর্গ, ইআরজি। বুঝতে পারছো কি বলছো? আর যদি ফুট পাউন্ডাল সেকেন্ড এফপিএস পদ্ধতিতে নিতে চাও, ঠিক আছে, তাহলে বলো এফপিএস পদ্ধতিতে কাজ বলের একক কি ছিল? পাউন্ডাল। মনে আছে? নিউটনের বল বিদ্যাতে পড়াইছি তোমাদেরকে আমি। ঠিক আছে? সিজিএস, এফপিএস আর কি বলতো এমকেএস পদ্ধতিতে বলের একক তিনটা বের করে দেখাইছিলাম। তাহলে এফপিএস পদ্ধতিতে বলের একক আমাদের কি ছিল? পাউন্ডাল। কি ছিল? পাউন্ডাল। আর এটা ও আচ্ছা, এখানে তো একটা জিনিস ভুল করছি, সিজিএস ডাইন, আর এটা আসবে কি বলতো? সেন্টিমিটার। ঠিক আছে? আর এটা হলো পাউন্ডাল, আর এটা কি আসবে বলতো? ফুট। ফুট পাউন্ডালকে এটা যে কি বলে আমি ভুলে গেছি, এটার কি কোনো নাম আছে কিনা আমি আদৌ জানি না, জাস্ট দেখে নিও তোমরা। বুঝছো? তাহলে তোমরা জুল আর আর্গের ভিতর সম্পর্ক দেখবা, জুল আর আর্গের ভিতর সম্পর্ক দেখবা, 1 জুল ইকুয়াল 10⁻⁷ আর্গ। তোমরা এদের ডাইন ডাইন আর সেন্টিমিটারে কি করবো বলতো? প্রকাশ করবা, তাহলে পেয়ে যাবা। আর পাউন্ডাল আর ফুটের ভিতরে সম্পর্ক তোমরা এভাবে বের করে নেবা। তোমাদেরকে যেভাবে পাউন্ডাল শিখাইছি, পাউন্ডাল বের করে শিখাইছি না? পাউন্ডাল আর হচ্ছে তুমি কি করবা, নিউটনের ভিতরে কি করবা বলতো? সম্পর্ক দেখাবা। পাউন্ডাল আর নিউটনের ভিতরে সম্পর্ক ছিল ওটা হিসাব করবা। আর মিটার আর ফিটের ভিতরে যে সম্পর্ক, ফিট থেকে কোথায় চলে যাবা? মিটারে চলে যাবা। তাহলে জুল থেকে ওখানে চলে আসবে। মানে পাউন্ডাল থেকে নিউটনে যাবা, তোমাকে আমার অলরেডি দেখানো আছে 1 পাউন্ডাল সমান কত নিউটন। আর ফিট থেকে কোথায় যাবা? মিটারে চলে যাবা। তাহলে কি চলে আসবে? জুল চলে আসবে না? ওই হিসাবটা করে দেখবা, তাহলেই হবে। এখন দেখো খেয়াল করো, এগুলো শেখানো আছে। কি কি? নিউটনের বলবিদ্যা নোট আছে না? নিউটনের বলবিদ্যা নোটে সবকিছু করে দেওয়া আছে, A to Z। বুঝছো? এখন দেখো, তাহলে এখন কাজের প্রকারভেদ লেখো। কাজের প্রকারভেদ। কাজের প্রকারভেদ। দেখো, 1 নাম্বার ধনাত্মক কাজ, 2, আচ্ছা একবারে সংজ্ঞা ওখানে লিখে দেব। 2 নাম্বার ঋণাত্মক কাজ, 3 নাম্বার শূন্য কাজ। ধনাত্মক কাজ আমরা কাকে বলবো দেখো, বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের দিকে সরণ হয় বা বলের দিকে সরণের উপাংশ পাওয়া যায়,
স্মরণের উপাংশ পাওয়া যায়, তবে ওই বল দ্বারা কৃত কাজ ধনাত্মক কাজ। বোঝার চেষ্টা করো, দেখো ধরো আমি এখানে একটা বস্তু নিয়েছি, এই বস্তুটাকে এই দিক বরাবর বল প্রয়োগ করতেছি, বস্তুটা এই দিক বরাবরই সরণ ঘটলো। তাহলে এটা ধরো আমাদের বল, এইদিকে আমাদের কি হচ্ছে বলতো, সরণ হচ্ছে। তাহলে আমরা যদি কাজের হিসাব করি, ডাব্লিউ ইকুয়াল কি হবে, এফ এস কস 0 ডিগ্রি। কস কারণ কি বলের দিকে কি হচ্ছে বলতো, সরণ হচ্ছে, তার মানে এখানে আমাদের থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তো ডাব্লিউ সমান কি পাবা, এফ এস। ঠিক আছে, তাহলে বল একটা ভেক্টর রাশি, সরণ একটা কি রাশি বলতো, ভেক্টর রাশি। একই দিকে বল আর সরণ হচ্ছিল। বলের মানটা কত, এফ, আর সরণের মান কত, এস। এখন বলো এই যে বল আর সরণ, এটা আমরা কি নিয়েছি, বল আর সরণের মান নিয়েছি না। একটা ভেক্টর মান কখনো ঋণাত্মক হয়, মান কখনো ঋণাত্মক হয় না। তাহলে এটা কি আসবে বলতো, আমাদের ধনাত্মক আসবে। তাহলে যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করো, বল প্রয়োগের ফলে যদি বলের দিকে সরণ ঘটে, বলের দিকে কি ঘটে, সরণ ঘটে, তখন এই কৃত কাজকে আমরা কি বলবো বলতো, ধনাত্মক কৃত কাজ। এখানে অথবা দিয়ে আরো একটা কথা লেখা আছে, সেটা একটু দেখ। তুমি ধরো এই বস্তুকে বল প্রয়োগ করছো এই দিক বরাবর, সরণ করছো এই দিক বরাবর, এটা ধরো কি বলতো, সরণ। তাহলে এই যে সরণটা হয়েছে বলের সাথে কত ডিগ্রি করে, থিটা ডিগ্রি করে। বলো সরণের এদিক বরাবর উপাংশ পাবা কি পাবা না, পাবা। তাহলে যদি বলের দিকে কোনো একটা সরণ থাকে, সরণের উপাংশ থাকে, এটুকু আমাদের কত হবে, এস কস থিটা। এখন দেখো কোন কোন মানের জন্য তুমি কি পাবা বলো তো, এই বলের দিকে সরণ পাবা। দেখো এই দিকেও যদি সরণ হয় তাও বলের দিকে সরণ পাবা, এইদিকে সরণ হলেও পাবা, এইদিকে সরণ হলেও পাবা, এইদিকে সরণ হলেও পাবা। বলো লম্ব বরাবর হলে পাবা নাকি, না। লম্ব বরাবর হইলে তুমি কি পাবা না বলতো, সরণ এই দিক বরাবর উপাংশ পাবা না। সরণের উপাংশ কত আসবে, 0 চলে আসবে। 90 ডিগ্রি থেকে যদি বড় কোণে যদি দাও, তাও কি এই দিক বরাবর কোন উপাংশ পাবা, এটার উপাংশ পাবা কোন দিকে পাবা, বলের বিপরীত দিকে পাবা। তাহলে আমরা কি বলছি, বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের দিকে সরণ হয় বা বলের দিকে সরণের উপাংশ পাওয়া যায়, বলের দিকে সরণের উপাংশ, বিপরীত দিকে পেলে হবে না, কোন দিকে পাইতে হবে, বলের দিকে। তাহলে বলের দিকে যদি সরণের উপাংশ পাও, তখন ওই কাজটাকে আমরা কি বলবো বলতো, ধনাত্মক কাজ করবো। তার মানে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারছি যে 90 ডিগ্রি থেকে কম যে কোনো কোণ যদি হয়, তাহলে আমরা কি পাবো বলতো, ধনাত্মক পাবো। ঠিক আছে, তার মানে এখানে শর্ত কি, থিটা ইজ গ্রেটার দেন কি বলতো, 90 ডিগ্রি। তাও আমরা কি পাবো বলতো, ধনাত্মক কাজ পাবো। ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কস থিটা, এটার মান যদি থিটা 90 ডিগ্রি থেকে কি হয় বলতো, ছোট হয়, তাহলে আমরা কি পাবো, ধনাত্মক কাজ পাবো। এই দুইটা জিনিসকে যদি আমরা একত্রিত করি, তাহলে দেখো যখন 0 ডিগ্রি সমান হচ্ছে তখনও ধনাত্মক কাজ, 90 ডিগ্রি সমান হলে কি বলতো, ধনাত্মক কাজ। তার মানে ধনাত্মক কাজের শর্ত হলো এই যে থিটা যেটা আছে, এই থিটাটা 0 ডিগ্রি থেকে বড় বা সমান হতে হবে। সমান হলেও সমস্যা নেই, বড় হলেও সমস্যা নেই, কিন্তু 90 ডিগ্রি থেকে কি হতে হবে, ছোট হতে হবে। 90 ডিগ্রি থেকে কিন্তু 90 ডিগ্রি সমান হওয়া যাবে না। সমান হলে তো কোনো সরণের উপাংশই পাবা না, সরণের উপাংশ শূন্য হলে কাজ কত চলে আসবে, শূন্য চলে আসবে। বুঝতে পারছি কি বলছি, এটা কিন্তু অ্যাডমিশনে আসে। ধনাত্মক কাজের শর্ত নিচের কোনটি, তাহলে 0 ডিগ্রি থেকে বড় বা সমান, কিন্তু 90 ডিগ্রি থেকে কি বলতো, ছোট। বোঝা গেছে ধনাত্মক কাজ কাকে বলে। এরকম এক্সাম্পল তোমরা দেখো কিনা, অহরহ দেখো। একটা বন্ধু যাচ্ছে সাইকেলে ধাক্কা দিচ্ছ, বলের দিকে সরে যাচ্ছে ও, ওটা কি হবে বলতো, ধনাত্মক কাজ। বুঝতে পারছো, একটা বস্তু ফুটবল নিয়েছো, ফুটবলকে তুমি এইভাবে কি করছো বলতো, তির্যক ভাবে নিক্ষেপ করছো, অথবা ক্রিকেট বলকে তির্যক ভাবে নিক্ষেপ করছো। ঠিক আছে, তাহলে তির্যক ভাবে আনুভূমিকের সাথে যদি 60 ডিগ্রি করে নিক্ষেপ করে, ভাবে তির্যক ভাবে যদি নিক্ষেপ করো, তখন ওটার যে সরণটা করবে, সরণের একটা তুমি এই দিক বরাবর কি পাবো বলতো, উপাংশ পাবা। তখন ওই বল দ্বারা কৃত কাজ কি আসবে বলতো, ধনাত্মক কৃত কাজ আসবে। আবার এখানে একটা কথা আছে যে ভাই আমরা তো বল তো নিক্ষেপ করে ছেড়ে দিয়েছি, তাহলে ওটা তো ধ্রুব বল দ্বারা কৃত কাজ আসলে তো মানে বলটা তো সবসময় থাকতেছে না। তা ধরো বল নিয়ে তুমি উড়ে 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 যাচ্ছ, ঠিক আছে, উড়ে 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 যাচ্ছ, ওই যতক্ষণ তার সরণ আছে ততক্ষণ তুমি কি করছো বলতো, সেম বল প্রয়োগ করছো। তাহলে ওই বল দ্বারা কৃত কাজ কি হবে বলতো, ধনাত্মক কৃত কাজ হবে। মানে যে কোন করে যদি সরণ হয় তাহলে কৃত কাজ। ট্রলি ব্যাগ যদি আমরা টেনে নিয়ে যাই, ট্রলি ব্যাগ যদি টেনে নিয়ে যাই, তাহলে ওই কৃত কাজটা আমাদের কি কৃত কাজ, ধনাত্মক কৃত কাজ। কারণ বল প্রয়োগ করে আমরা আনুভূমিকের সাথে তির্যক ভাবে, যে কোনটা 90 ডিগ্রি থেকে কি থাকে বলতো, ছোট থাকে। এবং সরণটা কোন দিকে হয়, এই তো ধরো মেজে বরাবর হচ্ছে, তাহলে এদিক বরাবর বল দিচ্ছি, এদিক বরাবর সরণ হচ্ছে, তাহলে সরণের একটা উপাংশ এদিক বরাবর থাকবে, ওটাকে আমরা কি বলবো বলতো, ধনাত্মক কাজ বলবো। বুঝছো কি বলছি, অর্থাৎ এই কন্ডিশন মেনে চললে সেটা কি হবে, ধনাত্মক কাজ হবে। ঋণাত্মক কাজ, বল প্রয়োগের ফলে যদি বল
প্রয়োগের ফলে যদি বস্তুর বলের বিপরীত দিকে সরণ হয় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ পাওয়া যায়, তবে ওই বল দ্বারা কৃত কাজকে ঋণাত্মক কাজ বলে। তাহলে ধরো এদিক বরাবর বল প্রয়োগ করেছো তুমি, তোমার সরণ ঘটেছে এই দিক বরাবর, এটা ধরো কি বলতো এস। বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল কত ডিগ্রি বলতো? 180 ডিগ্রি। তাহলে তুমি যদি কাজ বার করো ডাব্লিউ ইজ ইকুয়াল কি এফ এস কস 180 ডিগ্রি, তাহলে মাইনাস কি চলে আসবে বলতো? এফ এস চলে আসবে। এফ আর এস তো মান, যেগুলো কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। দুটো ধনাত্মক সংখ্যা গুণ করতেছো, সামনে একটা কি আছে বলতো? মাইনাস আছে, তাহলে মানটা কি পাবা? মাইনাস। এই কাজকে আমরা কি বলবো? ঋণাত্মক কাজ। বুঝতে পারছো? তাহলে বল দিচ্ছ এদিকে, সরণ করতেছে তার বিপরীত দিকে। বল প্রয়োগের ফলে যদি সরণ তার বিপরীত দিকে হয় তাকে কি বলে বলতো? এটার একটা এক্সাম্পল ধরো, ধরো এটা ট্রাক যাচ্ছে সামনের দিকে, বুঝছো? তুমি পিছন থেকে টানা ধরে আটকে ধরো চেষ্টা করতেছো, তোমাকে শেষ টানে চলে যাবে না? তো তোমার কর্তৃক বল এইদিকে আর তোমার সরণ কোন দিকে হচ্ছে? এইদিকে। তাহলে বল আর সরণ বিপরীত দিকে কিনা, তাহলে কৃত কাজ কি হবে? ঋণাত্মক। বুঝতে পারছো? এই সেম কাজ আমার সাথে ছোটবেলাতে হয়েছিল। আমি ছোটবেলাতে আমার এই হাত ভেঙে গেছিল, বুঝছো কিভাবে? তো তোমরা হচ্ছে জৈব সার বোঝো তো নাকি, মানে গরুর যে হচ্ছে গোবর যেটা থাকে সেটা যে ইয়ে করা হয়, তা জমিতে এটা সার দেবে, বুঝছো? তা হ্যাঁ, এখন শোনো, এগুলো বস্তা করছে অনেক দূরে জমি তো আমাদের, তা বাড়ির ওখানে ছিল, ওখান থেকে তুলে বস্তা করছে, বস্তা করে হঠাৎ করে কি করছে বলতো? নিয়ে যাচ্ছে। আমি পিছন থেকে ভ্যান ঠেলতেছি, বুঝছো? সামনে ভ্যান একজনে করতেছে, আরো একজন আছে। তা আমাদের গ্রামের যে রাস্তাটা, ওটা মেইন রাস্তাটা উঁচু ছিল, এখন তো পাকা রাস্তা আছে, ভিতরেরটাও এখন সমান হয়ে গেছে। আগে ছিল কাঁচা রাস্তা, এটা ছিল উঁচু, এটা ছিল এরকম কি বলতো নামা, মানে মেইন রাস্তার থেকে আমাদের গ্রামের রাস্তা এরকম নামা ছিল। এখন থেকে ওটা ঠেলে তুলতে হবে, বুঝছো? ঠেলে তুলতেছে, তারপর মনে কর তুলতেছে আমি এই দিক বরাবর, হ্যাঁ আমি ঠেলতেছি এইদিকে, ভ্যান মনে কর তুলতে পারতেছি না, ভ্যান নিচের দিকে আসতেছে, বুঝছো? কিছুক্ষণ পরে উল্টে যায়, সবগুলো পড়ে গেল আমার গায়ের উপর। আমি ছোট একটা ছেলে, 3 কি 4 ভরি, বুঝতেছো? গায়ের উপর সব পড়ে গেছে, হাত গেছে মস্কি, ভাঙছিল না মস্কি গেছিল আর কি, বুঝছো? ওইরকম আমার মনে হলো ওটা, যে আমি এদিক বরাবর বল প্রয়োগ করতেছিলাম, ভ্যান আসতেছিল এদিক বরাবর, আমি কোনোভাবে থামাইতে পারতেছিলাম না। তাহলে ওই কৃত কাজটা কি বলতো? ঋণাত্মক কৃত কাজ। মানে তুমি যেদিকে বল দিচ্ছ তার কি আসতেছে বলতো? বিপরীত দিকে যদি সরণ ঘটে, তাহলে তোমার বল দ্বারা কৃত কাজ কি হবে বলতো? ঋণাত্মক কৃত কাজ। বুঝতে পারছি কি বলছি? ভালো একটা এক্সাম্পল আর কি। এখন দেখো যদি এরকম হয় যে তুমি ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই দিক বরাবর বল প্রয়োগ করতেছো, কিন্তু বস্তুটা সরণ করছে এই দিক বরাবর, স্থূল কোণে সরণ করছে, ঠিক আছে? এই দিক বরাবর, মানে এই যে সমকোণ যেটা আছে, সমকোণের থেকে বড় যে কোনো দিকে হতে পারে, যে কোনো দিকে, যে কোনো দিক হতে পারে, এটা হতে পারে, এটা হতে, ওই দেখ কোনটা দিলাম, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনোটা হতে পারে। তাহলে দেখো এটা যদি ধনাত্মক বল হয়, তাহলে এটা আমাদের কি হবে বলতো? মাইনাস এফ হবে না? এটা আমাদের কি হবে রে? মাইনাস এফ। তাহলে এখন যদি তুমি কি করো বলতো, যে তুমি ধরো বল প্রয়োগ করতেছে এই দিক বরাবর, আর তোমার সরণ করতেছে এই দিক বরাবর, আমি সবগুলো দিলাম না, এই সবগুলো মানে স্থূল কোণ আমি বলছি, দেখো এই দিক বরাবর তোমার সরণ করছে, অর্থাৎ বস্তুটা এখান থেকে ধরো এইখানে চলে আসে। তাহলে তুমি বলের সাথে কত ডিগ্রি কোণে বস্তু সরণ করছে? এই যে থিটা যেটা আছে, এটা ইজ গ্রেটার দেন কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। যে কোনো কোণ হতে পারে, ঠিক আছে? তখন তুমি এই সরণের যদি উপাংশ নিতে চাও, তাহলে উপাংশটা কোন দিক বরাবর পাবা? বলের বিপরীত দিক বরাবর এইটুকু উপাংশ পাবা। বুঝতে পারছো কি বলছি? তাহলে এই কৃতকাজ যেটা আছে, এই কাজকে আমরা কি বলবো বলতো? ঋণাত্মক কৃতকাজ বলবো। তুমি cos-এর 90 থেকে বড় যে কোনো মান বসাবা, থিটার জায়গায় যে কোনো মান বসাবা 90 থেকে বড়, দেখবা কি চলে আসবে? মাইনাস চলে আসবে। কি চলে আসবে? মাইনাস চলে আসবে। বুঝতে পারছো কি বলছি? কোনো সমস্যা আছে? তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে শর্ত আমরা কি লিখবো? আমাদের থিটার মান যেটা আছে, এটা কত থেকে বড় হতে হবে? 90 থেকে বড় হতে হবে। কিন্তু 180 সমান
বা ছোট হতে হবে। সমান হলে সমস্যা নেই, সমান হলে ঋণাত্মক কাজ, সমান হলে ঋণাত্মক কাজ পাইছি আমরা। কিন্তু 90 হওয়া যাবে না, 90 থেকে কি হতে হবে? বড় হতে হবে, তাহলে ঋণাত্মক কাজ পাবো। বুঝতে পারছো? এখন শূন্য কাজ কাকে বলে? বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ বলের সাথে সমকোণে হয়, ঠিক আছে, তাহলে এখানে দুইটা কথা বলতে পারো। বল প্রয়োগের ফলে কোনো বস্তু যদি স্থির থাকে বা বলের সাথে সমকোণে গতিশীল হয়, সমকোণে গতিশীল হয়, তবে ওই বল দ্বারা কৃত কাজ শূন্য কাজ। ঠিক আছে? ছোট বল দ্বারা ছোট বল বড় বল বলতে কোনো কিছু নাই। ঠিক আছে, ছোট মান হোক বড় মান হোক কোনো কিছু হয় না, আমি তোমাকে বুঝাই। তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা আমি বুঝাচ্ছি। ঠিক আছে, ঋণাত্মক কাজ তো এক্সাম্পল দিয়ে আমি ট্রাক টানতিছো, তোমাকে এনে দিচ্ছে, ঠিক আছে, বেশি বল দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ছোট বল দিয়ে আমি টানতেছি, ঠিক আছে, ওই ওই প্যাসেজে ঠিক আছে যে ট্রাক আমাকে বেশি বল দিচ্ছে, অন্যদিকে এনে যাচ্ছে, আমি কম বল দিচ্ছি, ঠিক আছে, তাহলে ছোট বল আর বড় বল, ছোট বলের দ্বারা কাজ কি হবে বলতো ঋণাত্মক, বড় বল দ্বারা কাজ কি হবে বলতো, কি ট্যালেন্ট বাইরি। ঠিক আছে, ওই ঠিক আছে বলা চলে যে ধরো কোন একটা বস্তুকে, এখন তুমি চিন্তা করো কোন একটা বস্তু মাটিতে পড়ে আছে, তুমি তাকে উপরের দিক বরাবর তুলতেছো, ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে ধনাত্মক আর ঋণাত্মক একই সাথে এক্সাম্পল হয়ে যাবে। ধরো আমার এই যে মার্কার আছে, এটা মেঝেতে পড়ে আছে, তুমি এখান থেকে মেঝে থেকে উপরের দিকে একে তুলতেছো, ঠিক আছে, চিন্তা করো তুমি যখন মেঝে থেকে একে তুলতেছো একটা বল দেওয়া লাগতেছে না উপরের দিকে, তাহলে তুমি বল দিচ্ছ কোন দিকে বলো তো? উপরের দিকে। এই বস্তুটা যে মাটিতে পড়েছিল কেন পড়েছিল? তার অভিকর্ষ বলের কারণে। পৃথিবী তাকে একটা কি দিয়েছে বলতো? অভিকর্ষ বল দিয়েছে। অভিকর্ষ বলকে কি বলা হয়? ওজন বলা হয়। বুঝতে পারছো? তাহলে বস্তুটা একটা ওজন ছিল নিচের দিকে, ওজন বল বা অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে সব সময়। আর আমি যে বাহ্যিক বল প্রয়োগ করে উপরের দিকে তুলতেছি, এটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে। এখন যদি বলি এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, একটা হলো ওজন আর একটা কি বলতো? আমার বাহ্যিক প্রযুক্ত বল। তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? বাহ্যিক বল দ্বারা বলো, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ধনাত্মক। কেন? কারণ বাহ্যিক বল আমি উপরের দিকে দিচ্ছি, বস্তুটা সরণ কোন দিকে হচ্ছে? তাহলে বলের দিকে সরণ হচ্ছে না, তাহলে বলের দিকে সরণ হলে কৃত কাজ কি হয়? ধনাত্মক কৃত কাজ। আচ্ছা মিশিয়ে দিছি। এখন যদি বলি ওজন দ্বারা কৃত কাজ, ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। বস্তুটা যাচ্ছে কোন দিকে? তাহলে ওজন নিচের দিকে, বস্তু যাচ্ছে উপরের দিকে, তাহলে কাজটা কি হবে? বলের দিকে বিপরীতে কাজ, তাহলে কি বলা হয়? ঋণাত্মক কাজ। তাহলে ওজন বল, এই বস্তু দেখো একই বস্তু, ওজন বল দ্বারা যখন এর উপর কাজটা বার করতেছো সেটা হচ্ছে ঋণাত্মক, কিন্তু যখন বাহ্যিক বল দ্বারা কাজ বার করতেছো সেটা কি হচ্ছে? এখন দেখো এই বস্তুটা নিচে এইভাবে আমি ধরে নিচের দিকে নামাচ্ছি, বুঝতে পারছো? ধরে আমি কি করতেছি? নিচের দিকে নামাচ্ছি। বুঝতে পারছো কি বলছি? এখন বলো, এই বস্তুটা আছে, ধরে ধরো সমবেগে নিচের দিকে নামাচ্ছি, কিভাবে? সমবেগে নিচের দিকে নামতেছে বস্তুটা, সমবেগে, ঠিক আছে, আমি বলছি কিন্তু সমবেগে নিচের দিকে নামতেছে। এখন বস্তুটা নিচের দিকে নামে সমবেগে, তাহলে বলো বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ধনাত্মক না ঋণাত্মক? শূন্য। শূন্য অভিনয়। বলো বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ধনাত্মক না ঋণাত্মক? কেন? বাহ্যিক বল কি নিচের দিকে? বাহ্যিক বল নিচের দিকে। বাহ্যিক বল যদি নিচের দিকে দিতাম, হ্যাঁ, তাহলে বস্তুটা ত্বরণ নিয়ে পড়তো। সমবেগে যাচ্ছে এর মানে কি? এর নিচের দিকে ওজন বল কাজ করতেছে, আর আমি উপরের দিকে কি করতেছি বলতো? যে বল দিচ্ছি, এই দুইটা বল কি হয়েছে বলতো? শূন্য হয়ে গেছে। দুইটা বল যদি বিপরীত, নিট বল যদি শূন্য হয়ে যায়, কোনো ত্বরণ থাকে? নিউটন মর্মতে পড়াইছি,
সামেশন অফ এফ ইজ ইকুয়াল শূন্য, তার মানে কি নিট বল শূন্য মানে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে কি বস্তুটি সমবেগে নিচের দিকে। তা উপরের দিকে আমি বাহ্যিক বল দিছি জন্যই এই বস্তুটা ত্বরণ নিয়ে পড়ে নাই, ছাইড়ে দিলে অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে যাবে, তার মানে সে সমবেগে যাচ্ছে, তার মানে কি আমি ওজনের বিপরীত দিকে একটা কি দিচ্ছি, বল প্রয়োগ করতেছি, যেটা ওজন বলের কি বলতো সমান। তাহলে এখনো আমার বলটা কোন দিকে আছে, উপরের দিকেই আছে, আমার বল উপরের দিকে, বস্তুটা কোন দিকে যাচ্ছে, তাহলে কৃত কাজ কি ঋণাত্মক। এবার ওজন বল দ্বারা কৃত কাজ, ওজন বল দ্বারা কৃত কাজ, কারণ কি ওজন বল নিচের দিকে, বস্তুটা যাচ্ছে কোন দিকে, বুঝতে পারছি কি বলছি। তোমাদের এরপরে এটা তো পড়াইছিলাম তোমাকে, এই যে লিফট যখন সমবেগে উপরে উঠতো, লিফট যখন ত্বরণের নিচের দিকে যেত, টান বল দ্বারা আমরা এই করছি না, হিসাব করছি না। আচ্ছা যাই হোক, দেখো এতদিন তোমাদের মাথার ভিতর নাই, আমি খুব ভালোভাবে জানি, বুঝছো। তাহলে শূন্য কাজ এটার একটা এক্সাম্পল দেই আমরা, বুঝছো। তাহলে যদি এমন হয় যে ধরো একটা বস্তু এখানে আছে, এই বস্তুর উপর আমরা বাইরে থেকে বল প্রয়োগ করলাম, তাহলে এটা আমাদের কি বলতো বাহ্যিক বল, বস্তুটির কোনো সরণ ঘটে না, বস্তুটি এখানেই আছে। মানে ধরো এটা কি বলতো একটা ওয়াল, হ্যাঁ ওয়ালের উপর পণ্ডিতগিরি করে আমি কি করতেছি বলতো, ধাক্কা দিচ্ছি, বুঝছো, কিন্তু ওয়াল সরতিছে না, এই তো ওয়াল অঙ্কন করলাম, এলিট। আমি এখানে কি করতেছি বলতো, আমি যে ওমর ভাই এখানে কি করতেছি বলতো, এই হাত দ্বারা ধাক্কা দিচ্ছি, এটা হলো সামনের পা এইভাবে, পিছনের পা এইভাবে, এটা হলো চিত্র, বুঝছো। এটা হলো আমার হাত, ধাক্কা দিচ্ছি ধাক্কা দিচ্ছি ধাক্কা দিচ্ছি, বস্তুটি যাবে, তাহলে যাবে না। তাহলে আমি বল প্রয়োগ করতেছি কিন্তু সরণ হচ্ছে না, তাহলে বল প্রয়োগ করে যদি সরণ না হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল কত, এফ এস কস থিটা, এতে সরণের মান শূন্য, শূন্য ইন্টু সামথিং মানে কি আসবে শূন্য, কাজ কি বলতো শূন্য, শূন্য কাজ। এখন ধরো তুমি বল প্রয়োগ করতেছে, এবার ঠিক আছে, এই যে আমি বল প্রয়োগ করতেছি, দেখো এই যে আমার টুল, এই যে টুল, এই বস্তুকে আমি এই যে বল প্রয়োগ করতেছি, ওকে, এভাবে ধরে রাখছি, ধরে রাখে সামনের দিকে যাচ্ছি, এই যে এবার সামনের দিকে গতিশীল হচ্ছে, মনোযোগ দাও, দেখো এই বস্তুটাকে আমি ধরে আসি, তার মানে আমি বল দিচ্ছি কোন দিকে, উপরের দিকে, তাহলে বল দিচ্ছি উপরের দিকে আর আমি যাচ্ছি সামনের দিকে, তার মানে এই বস্তুটা সরণ কোন দিকে, এই দিকে, তাই না। অথবা ধরো আমি মনে করো ওয়েটার, হ্যাঁ ধরো ওমর হচ্ছে রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টে যাওয়ার পর বলছো ভাই কিছু নিয়ে আসেন খাই, অর্ডার দিছো, আমি ওয়েটার আসছি, আসার পরে এভাবে প্লেটে খাবার নিয়ে এইভাবে আসতেছি, ঠিক আছে, এটা এইভাবে ধরে এই দিক বরাবর আসতেছি, তাহলে আমি এই প্লেটটা ধরে রাখার জন্য প্লেটের উপর বল কোন দিকে দিয়েছি, আমার বল কোন দিকে, উপরের দিকে, কিন্তু আমি যাচ্ছি কোন দিকে, সামনের দিকে না, সরণ কোন দিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই দুইটা কেস তো বুঝতে পারছো নাকি, আমি এত চিত্রাঙ্কন করতে পারবো না সুন্দর করে, এই জন্য বলে দিলাম। তাহলে ধরো তুমি কোন একটা ব্রিফ কেস নিছো, ব্রিফ কেস নিয়ে রাস্তা দিয়ে হাঁটতিছো, রাস্তা দিয়ে হাঁটতিছো, ব্রিফ কেস, ব্রিফ কেস নিয়ে যদি সামনের দিকে যায় কোনো ব্যক্তি, তাহলে সে কি করবে বলতো, উপরের দিকে একটা কি করবে, বল প্রয়োগ করবে, আর সামনের দিকে হেঁটে যাচ্ছে মানে কি হবে, সরণটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি। অথবা ওয়েটার যখন খাবার সার্ভ করে, সে যদি এইভাবে খাবার নিয়ে যায়, উপরের দিকে বল প্রয়োগ করে সরণ হয় এইদিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওই ক্ষেত্রে কাজ কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি কত বলো, জিরো, তার মানে কি চলে আসবে, জিরো চলে আসবে, তাহলে এই কাজটাও কি হবে, শূন্য কাজ, বুঝতে পারছো। তাহলে ওইটাকে বেতন দিবা, ওরে বলবা তুই যদি এইভাবে নিয়ে যাস তাহলে হবে না, এইভাবে তির্যক ভাবে নিয়ে যা, নাহলে নিজে কোন করে নিয়ে যা, তাছাড়া হবে না। তাছাড়া এইভাবে শুয়ে থেকে ধাক্কাতে নিয়ে যা, যেদিকে বল সেদিকে সরণ, ধনাত্মক কাজ আসবে। হ্যাঁ, পা দ্বারা কি সামনের দিকে বল প্রয়োগ করে নাকি রে, পা দ্বারা যখন তুমি হাঁটো তির্যক ভাবে বল প্রয়োগ করতেছো, এই তাহলে ঠিক আছে, তাহলে ওইটার কি বেতন দেওয়া হয়, সে তো চলাফেরা করতেছে নাকি, তাহলে পা দ্বারা তির্যক ভাবে বল দিচ্ছে, সরণ হচ্ছে এদিক বরাবর, হ্যাঁ কি ব্রিলিয়েন্ট সোলফুল রে, ঠিক আছে। তাহলে ওইটারকে বেতন দিবা, কি বলো, তাহলে আজকে বেতন দিবা কয় তারিখ, 14, বুঝছো, বিপদে পড়ে গেছো নাকি বেতনের কথা আছে। এখন শোনো, তাহলে কাজ ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ শূন্য কাজ বোঝা গেছে, কোনো সমস্যা আছে, এক্সাম্পল করে আমরা একটা দুইটা লেখো। এক্সাম্পল 1, তাহলে থিটা 90 ডিগ্রি হলে অথবা এস ইজ ইকুয়াল শূন্য হলে কাজ কি হবে, শূন্য কাজ। এক্সাম্পল 1, কোন বস্তুর উপর
2 নিউটন বলের প্রয়োগের ফলে বস্তুটি বস্তুটির বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার সরণ হলো। কাজের পরিমাণ কত? তাহলে ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে আমরা এই দিক বরাবর 2 নিউটন বল প্রয়োগ করলাম, মানে বলের মান F = 2 নিউটন। ফলে বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে এই বস্তুটা সরণ হইলো। সরণ হচ্ছে কত মিটার বলো তো? 5 মিটার। বুঝতে পারছো? বলছে কাজের মান বের করো। তাহলে কাজ মানে কি? W = বল ইনটু সরণ। বল এবং সরণের মধ্যবর্তী কোণের কি বলতো? কস। এই সংখ্যাটা মনে রাখলে কাজ শেষ। তাহলে বলের মান কত? 2। সরণের মান কত রে? 5। কস বলের দিক আর সরণের দিক তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান হাফ, তার মানে কত আসবে? 5 জুল। বুঝছো? হ্যাঁ, জুল মানে নিউটন মিটার। এক্সাম্পল 1। তারপর দেখো এক্সাম্পল 2। কোন বস্তুর উপর F = 2I - 3J + 4K নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি একটা বিন্দু দেই 2,3 বিন্দু থেকে 12,15,4 এত বিন্দুতে সরে গেল। কৃত কাজ কত? ঠিক আছে, দেখো এটা বাচ্চা ছেলের অঙ্ক, তো ভেক্টর যারা করে আসে তাদের কাছে এটা বাচ্চা ছেলের অঙ্ক। তাহলে কৃত কাজ W = কত হবে? F.S। বল এবং সরণ যদি ভেক্টর আকারে দেওয়া থাকে তাহলে কৃত কাজ W = কত হয়? F.S। আল্লাহ, W এর উপর ভেক্টর চিহ্ন দিছি রে, স্কেলার রাশি। তাহলে এখন দেখো আমাদের F এর তো ভেক্টর আকারে দেওয়াই আছে, তাহলে কত দেওয়া আছে? 2I - 3J প্লাস কত বলো তো? 4K ডট এটা, তাই না? সরণ সরণ ভেক্টর এখন আমাদের বের করে নিতে হবে। এখন বলো আদি বিন্দু আর শেষ বিন্দু যদি দেওয়া থাকতো তাহলে ব্যাসার্ধ ভেক্টর বা সরণ ভেক্টর আমরা কিভাবে বার করতাম? মনে আছে? এটা ধরো x ইনিশিয়াল, y ইনিশিয়াল, তারপর ধরো z ইনিশিয়াল, x ফাইনাল কমা y ফাইনাল কমা z ফাইনাল। তাহলে r ভেক্টর সমান কি ছিল? xf - xi i ক্যাপ প্লাস yf - yj j ক্যাপ প্লাস zf - z ইনিশিয়াল k ক্যাপ। মনে আছে? মানে আদি বিন্দু আর শেষ বিন্দু যদি দেওয়া থাকতো, শেষ বিন্দুর স্থানাঙ্কগুলো থেকে আদি বিন্দুর স্থানাঙ্ক বাদ দিতাম, x বাদ দিতাম, i ক্যাপ দিতাম, y বাদ দিতাম, j ক্যাপ দিতাম, z বাদ দিতাম, k ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের সরণ ভেক্টরটা কত আসবে? দেখো এখান থেকে আমি সরণ ভেক্টর দিয়ে এখানে লিখতেছি। সরণ ভেক্টর সমান আমাদের কত আসবে? দেখো দেখো বস্তুটি এত বিন্দু থেকে এত বিন্দুতে সরে গেল, তার মানে এটা ছিল আদি বিন্দু, এটা কি শেষ বিন্দু। তাই সরণ ভেক্টর দিক কোন দিকে? আদি ভেক্টর থেকে শেষ ভেক্টর দিকে। এবং আমরা বার করে কিভাবে? এইটা মাইনাস এইটা, তাহলে 12 - 2 করে কত আসবে রে? 10 i ক্যাপ। তারপর কি করব? 15 - 2, তাহলে প্লাস 15 - 2 করলে কত আসবে রে? 13।
জে ক্যাপ, তারপর 4 বিয়োগ 3 করলে কত আসবে রে? 1, তাহলে 1 কে ক্যাপ। এটা আসলে আমাদের সরণ। তাহলে এটা এখানে বসাও, 10 আই ক্যাপ প্লাস 13 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, এখন বলো ডট গ্রহণ করতে পারো না? তাহলে গলায় দড়িতে মরে যাও না পারলে। ঠিক আছে, তাহলে যেটা আসবে সেটাই কি বলতো অ্যান্সার। তাহলে এরকম অঙ্ক আসলে পারা যাবে। এটা কুয়েটে এরকম একটা কোশ্চেন আসছিল অ্যাডমিশনে 15-16 সেশনে সম্ভবত। এর বইয়ে দেখবা, সাধারণ তপন স্যারের বইয়ে দেখবা, শেষে এই ম্যাথটা দেওয়া আছে এরকম। মানে সেম ম্যাথ না, মান আলাদা আছে, মান তো আর মুখস্থ থাকে না, টাইপ মুখস্থ আছে, বুঝছো? তাহলে 3 নাম্বার এক্সাম্পল দেখো, 3 নাম্বার এক্সাম্পল, এক্সাম্পল 3। 50 কেজি ভরের কোন ব্যক্তি 20 কেজি ভরের বোঝা নিয়ে, হ্যাঁ, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো যতক্ষণ লাগে, মই বরাবর, মই বেয়ে ওপরে উঠলেন, মইয়ের দৈর্ঘ্য কত মিটার দেবো কও? নাও তোমার মনের আশা পূরণ করে দিন। মইয়ের দৈর্ঘ্য 20 মিটার। 20 মিটার কতটুকু দৈর্ঘ্য কি কও? হ্যাঁ, 20 কেজি ভরের কি ওর বউ নাকি? তুলতে কম লাগবে, কম মনে হবে। দেখো 20 কেজি মানে 20 কেজি, সেটা বোঝা হোক আর ব্যক্তি হোক একই কথা। ব্যক্তিকে তুলতেও যেটুকু কষ্ট হবে, বোঝাকে তুলতে ওইটুকুই কষ্ট লাগবে। সায়েন্স দ্বারা বোঝো, বুঝছো? না, ইমোশন নিয়ে আসো না, রোমান্সে গেলে হবে না। রোমান নট, ফিজিক্সে কোনো রোমান্স নাই। ঠিক আছে, এখন খেয়াল করো, দেখো, মনোযোগ দাও। এই ধরনের অঙ্কে দেখবা একজন কয় যে এর সাথে থাকলে সাইড নিব, ওর সাথে থাকলে কজ নিব, কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নেই। আমি প্রশ্ন দিচ্ছি, দেখো 2টা প্রশ্ন দিচ্ছি। 1 নাম্বার, ব্যক্তি কর্তৃক কৃত কাজ কত? ব্যক্তি কর্তৃক কৃত কাজ কত? 2 নাম্বার, অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ কত? সলিউশন, এখন একটু মনোযোগ দাও, দেখো। তাহলে এটা ধরো, সরি, এটা ধরো আমাদের দেয়াল। ঠিক আছে, এটা ধরো আমাদের দেয়াল। এই দেয়ালের সাথে আমরা এটা কি দিছি বলতো? মই। এটা হলো মই। এই মই যেটা আছে, এটা আনুভূমিক যেটা আছে, এই আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো আছে। মইটা তো কারোর সাথে হেলেন দেওয়া লাগবে নাকি, এই জন্য দেয়াল থাকবে। এটা ধরো দেয়াল। তাহলে এটা আনুভূমিক রেখে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আমি একটা মই রাখছি, যে মইয়ের দৈর্ঘ্য, এই তো দৈর্ঘ্য, দৈর্ঘ্যটুকু তোমাকে বলে দিয়েছে 20 মিটার। এখানে একজন ব্যক্তি আসবে, এটা ধরে তো আমি, আমার মাথার উপর কি আছে বলতো? বোঝা আছে। এরকম একটা কি আছে বলতো? বোঝা আছে। বোঝালে আমি এই আনুভূমিক বরাবর উঠে কোথায় যাব বলতো? এইখানে যাব, মই বেয়ে উপরে উঠবো। তাহলে এখন মনোযোগ দাও। তাহলে আমি যদি মই বেয়ে উপরের দিকে উঠতে চাই, মাথার উপর বোঝা আছে, আমিও আছি, এভাবে সিঁড়ি বেয়ে যেভাবে ওঠো এভাবে মই বেয়ে উঠবো। এখন আমি যখন উপরের দিকে উঠবো তখন আমাকে বল প্রয়োগ করতে হবে না? বোঝা নিয়ে নিজেও যদি উঠতে চাও, বোঝা যদি নাও থাকতো তাও যদি নিজেও যদি উঠতে চাও, তাহলে কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়। চিন্তা করো, এখন বল প্রয়োগ করো কিভাবে, মনোযোগ দাও।
তাহলে মইটা মনে করে এভাবে সিঁড়ি, এভাবে কি বলতো সিঁড়ি। তুমি যখন এই সিঁড়ির থেকে এই সিঁড়িতে উঠতে চাও, পাওটা এর উপর দাও, দিয়ে কিন্তু উপরের দিকে একটা কি করো বলতো চারা মারো। এই তো দেখো এভাবে দাও, দিয়ে একটা কি করো বলতো চারা দাও, উপরের দিকে ওঠো। আবার একটা চারা দাও, আবার কি হলো বলতো উপরের দিকে ওঠো। চারা দিচ্ছে কেন? নিচের দিক বরাবর তোমার কি করতেছে, ওজন কাজ করতেছে, যার কারণে তুমি যদি মাঝে না থাকতো নিচে ঢুকে যায় না। ওটার উপর আসো, কিন্তু এখন তার থেকে উপরের দিকে উঠতে চাচ্ছ, মানে তোমার সরণটা উপরের দিকে হতে যাচ্ছে, তাহলে তোমার কি করতে হবে, তার বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে। তাহলে তুমি যদি এখন উপরের দিকে উঠতে চাও, তাহলে উপরের দিকে বল প্রয়োগ করতে হবে তোমাকে। তার মানে তুমি বল প্রয়োগ করতেছো কোন দিকে, উপরের দিকে। কতটুকু বল প্রয়োগ করতেছো? ওজনের সমান পরিমাণ। তুমি বেশি দিলে উপরে উঠবার সমস্যা নেই, কিন্তু এখানে এই ধরনের অঙ্ক যেগুলোতে আছে এগুলোতে আমরা কি করি, ওজনের সমান পরিমাণ বল দেই, বল দিয়ে সমবেগে আস্তে আস্তে কি করি বলতো উপরের দিক বরাবর উঠি। বুঝতে পারছি কি বলছি? তাহলে এই যে ব্যক্তি যেটা আছে, এই যে ব্যক্তি যেটা আছে, এ ব্যক্তি কর্তৃক বল, এটা কোন দিক বরাবর হবে, উপরের দিক বরাবর। এই তো ব্যক্তি কর্তৃক বল, সে উপরের দিক বরাবর বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে এফ অফ ম্যান, ঠিক আছে, ব্যক্তি কর্তৃক বল। আর ব্যক্তি কর্তৃক বল, এটাই বলটা কার দিকে কাজ করবে, বিপরীতে কাজ করবে, ওজনের বিপরীতে কাজ করবে। ডাব্লিউ ইজ ইকুয়াল কি বলতো এম জি। বুঝতে পারছো? এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স, এফ জি। বুঝছো কি বলছি? তাহলে ব্যক্তি কতটুকু বল দেবে উপরের দিকে? ব্যক্তি হচ্ছে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান বল দেবে কি বলতো উপরের দিকে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের এফ এম ইকুয়াল কত হবে, এফ জি ইকুয়াল এম জি ইকুয়াল ভর টোটাল কত। দেখো ব্যক্তির ভর ছিল 50 কেজি, আর তার মাথার উপর আরো কত কেজি আছে, 20 কেজি। তাহলে টোটাল ভর এখন কত কেজি হয়ে গেছে, 70 কেজি। তাহলে এখানে ভরের মান হবে 70, জি হবে কত বলতো 9.8। এখান থেকে মান বের করবো, কত আসে দেখবা। এখন একটু মনোযোগ দাও, দেখো মান বের করো, সমস্যা নাই। এখন দেখো আমার যেটা বোঝানোর বিষয় সেটা হলো এটা, এই ব্যক্তিটা তো স্মরণ করতেছে, স্মরণ কোন দিক বরাবর করতেছে, এই মই বরাবর, মই বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছে। এটা হলো তার কি বলতো স্মরণ। আর ব্যক্তি কর্তৃক বল কোন দিকে, উপরের দিকে। তাহলে আমরা কৃত কাজ মানে কি জানি, কাজ মানে কি জানি, বল ইনটু স্মরণ, বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের কজ অনুপাত। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই যে ব্যক্তিটা বল দিচ্ছে এইদিকে, স্মরণ করতেছে এইদিকে, তাহলে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত বলো, বাইর করে নেওয়া লাগবে না আমাদের, কত ডিগ্রি রে, 30 ডিগ্রি। তাহলে কোন বল কর্তৃক কাজ, এই ব্যক্তির বল কর্তৃক কাজ। তাহলে বল এইদিকে, স্মরণ এইদিকে, বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। শেষ। এটাই তো আমাদের কাজের ইকুয়েশন, আমাদেরকে এটাই তো শিখাইছে নাকি। তাহলে যে বলের মান হচ্ছে mg, মানে 70 ইন্টু 9.8, স্মরণ কতটুকু হয়েছে 20 মিটার, এবং বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। বলো বোঝা গেছে? তাহলে তোমার টার্গেট কি, দুইটা জিনিস বার করা, বল কোন দিকে, স্মরণ কোন দিকে। যে বল দ্বারা কাজ বার করতে বলছে সেই বল কোন দিকে, স্মরণ কোন দিকে, কাজ শেষ। তাহলে 1 নম্বরে আমাদের সলিউশন এটাই, এইটুকু হলো 1 নাম্বার। এখন বলো 2 নাম্বার যেটা আমাদের বলছে, 2 নাম্বারটা যদি আমরা করতে চাই, 2 নাম্বার কি বলছে, অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ কত। বলো অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে না, এইদিকে না, স্মরণ কোন দিকে, এইদিকে না, ঠিক কি না। তাহলে অভিকর্ষ বল দ্বারা যদি কাজ বার করতে চাই, তাহলে অভিকর্ষ বল এইদিকে, স্মরণ এইদিকে, অভিকর্ষ বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি রে, এখান থেকে এইটুকু কত 90 না, 90 প্লাস 60। বুঝছো? তাহলে কখন কজ হবে কখন সাইন হবে এগুলো চিন্তা করার দরকার আছে, তাই তো দেখো এটা সাইন চলে আসবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে ডাব্লিউ সমান, যদি দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি অভিকর্ষ বল দ্বারা কাজ বার করতে চাই, তাহলে ডাব্লিউ অফ জি লিখলাম। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে এমজি, তারপর এস কস, এমজি মানে তো বুঝছো কি লিখলাম, এমজি রে কার মান, এটা বলের মান, অভিকর্ষ বলের মান। তাহলে ডাব্লিউজি সমান কি লিখবো, এফ জি এস কস থিটা। এটাকে আমরা থিটা প্রাইম বললাম, ওটাকে যদি থিটা বলে এটাকে থিটা প্রাইম বললাম। তাহলে বলো এফ জি এর মান কত, এম জি মানে ওটাই আসবে 70 ইন্টু কত 9.8, স্মরণ কত আসবে রে 20, তারপর কি আসবে কস 90 প্লাস 60 ডিগ্রি। বোঝা গেছে কি বোঝা গেছে না? হ্যাঁ হ্যাঁ, ঋণাত্মক কাজ চলে আসবে, কারণ কি দেখো তো কোনটা 90 ডিগ্রি থেকে বেশি না, তাহলে ঋণাত্মক কাজ চলে আসবে। তাহলে এখান থেকে দেখবা ঋণাত্মক কাজ চলে আসবে। cos 60 ডিগ্রির মান কত রে, হাফ। তাহলে ধরো 10 কত আসে দেখো, এটার মান কত আসে দেখো, মান বার করতে পারবে কি পারবে না, তাহলে মান বের করে নিবা। এখন বলো মই বে উপরে উঠুক আর নিচে নামুক,
দেখার অভিকর্ষ বল দ্বারা বলুক আর ব্যক্তি কর্তৃক কাজ বলুক, কোনো সমস্যা হবে? খালি তোমার কাজ কি, কোন বল দ্বারা কাজ, সে বলের দিক দেখে নেবো, সরণ দেখে নেবো, বল এবং সরণের মধ্যবর্তী কোণ বার করবো, কাজ শেষ। বুঝতে পারছো? এখন এই ব্যক্তি যদি নিচের দিকে নামতো, এই ব্যক্তি যদি কি হতো, নিচের দিকে নামতো, দেখো দেখো না কেন, আগেই মাথা নাড়িও না। এতে ব্যক্তি নিচের দিকে নামতেছে, তাহলে এই ক্ষেত্রে ব্যক্তির ওজন কোন দিকে? ওজন তো সবসময় কি বলতো নিচের দিকে। এখন নিচের দিকে নামতেছে, সেই জন্য কি সে বল নিচের দিকে দিচ্ছে? তোমার কি সেটা মনে হয়? হ্যাঁ, এখনই কিন্তু সে পা দ্বারা উপর দিকে কি দিচ্ছে বলতো, বল ধরেই আছে, দিয়ে আছে। বুঝতে পারছো? তাহলে তার বল কোন দিকে কাজ করতেছে? উপর দিকে কাজ করতেছে। বুঝতে পারছি কি বলছি? এখন কোনটা কার সাথে দিয়ে দেবে সেটা ইম্পর্টেন্ট। এটার সাথে দিয়ে দেবে নাকি এটার সাথে দেবে? তাহলে এইটা যদি দিয়ে দেয় তাহলে তো আমি এটা বার করবো কি করবো, 90 থেকে বাদ দিয়ে, আর এটা দিয়ে দিলে তো কিচ্ছা খতম। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে এইটুকু যদি দিয়ে দেয়, তাহলে তুমি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা কি করতে পারবা বলতো, খুব সহজেই বার করতে পারবা, কোনো সমস্যা হবে না। বুঝছো? এখন যদি বলে যে ব্যক্তি কর্তৃক কৃত কাজ কি করো বলতো, হিসাব করো, তাহলে এখন কি দ্বারা করবা, কোন কোনটা নেবা? ভাইয়া ব্যক্তির বল তো উপরের দিকে, সরণটা এই দিক বরাবর, বল আর সরণের মধ্যবর্তী কোণটা আমি বার করতে পারবো না, আমি তো শেষ, তাই না? কি রে, এইটুকু 90 না? এইটুকু যদি জানো তাহলে এইটুকু কি হবে, 90 থেকে ওইটুকু বাদ দিয়ে, মানে এই পুরোটা কত বলো তো, 180 ডিগ্রি না? সেখান থেকে এটা বাদ দিবা, বাদ দিয়ে বার করবা। বুঝছো? পুরো 180 থেকে এইটুকু বাদ দিবা, বাদ দিয়ে এইটুকু বার করবা, চলে আসবে। বুঝছো? কোনো কাহিনী আছে? কিচ্ছা খতম। এখন দেখো আর একটা এক্সাম্পল। হ্যাঁ ভাইয়া, পড়ো না কেন, কি করবা বাসায় গিয়ে? ঘুমাবাই তো। কই প্রাইভেট আছে? কয়টায় প্রাইভেট আছে? এক্সাম্পল 4, এই দেখো। শেষ তো, আবার দেখাই দেবো কি? অঙ্ক শেষ, অঙ্কর কেস শেষ। হ্যাঁ, আগামীতে আমরা পরিবর্তনশীল বল শুরু করে দিব। পরিবর্তনশীল বল শুরু করবা? এই যে, এটি কি দেখিচ্ছ? না না, সিএম না, সেন্ট্রাল মিনিস্টার না, ওটা মিটার। করতে পারবে না? তাহলে এই যে সরণ বনাম বল যদি গ্রাফ দেওয়া থাকে, তাহলে কৃত কাজ কি হয়? আবদ্ধ ক্ষেত্রের, এখানে আবদ্ধ ক্ষেত্র কোনটা? এই তো এটা, যার এখান থেকে এটুকু কত হবে, 10, এটুকু কত হবে 4, 10 গুণন 4, 40 জুল। ওটা শেষ। এক্সাম্পল 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল 5, এটা হোমওয়ার্ক। কোন বস্তুকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 2 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির সরণ হয় 5 মিটার এবং বস্তুটির সরণ হয় 5 মিটার, যদি বস্তুর
গতির বিপরীত দিকে 0.5 নিউটন ঘর্ষণ বল ক্রিয়া করে, তবে 1 বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত? অক্ষরপত্র বইয়ে দেখবে এরকম একটা ম্যাথ দেওয়া আছে। 2 নাম্বার, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? 3 নাম্বার, নিট বল দ্বারা কৃত কাজ কত? করে দিতে হবে। হ্যাঁ, আমি জাস্ট চিত্রটা অঙ্কন করে, ঘর্ষণ বলের জন্য অসুবিধা হচ্ছে, ঘর্ষণ বলের জন্য অসুবিধা হওয়ার কোনো কথাই নাই এখানে। আমি জাস্ট চিত্র অঙ্কন করে আর করেই দেই নাও। চিত্র অঙ্কন করা মানে তো সব করেই দেওয়া। এখানে ধরো একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তুকে আমরা এই যে আনুভূমিক রেখা যেটা আছে, এটা ধরো আনুভূমিক রেখা, আনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে 2 নিউটন বল দ্বারা টানতেছি, বুঝছো? বস্তুটা এখানে ছিল, কিছুক্ষণ পরে বস্তুটা এখানে গেল। বস্তুটার সরণ কত মিটার হয়েছে? 5 মিটার। আর বল হচ্ছে 2 নিউটন বলে আমরা তাকে টানতেছি। এই বস্তুর গতির বিপরীত দিকে, এই দিক বরাবর। ঘর্ষণ বল সবসময় কোন দিক বরাবর কাজ করে? গতির বিপরীত দিকে। ফ্রিকশনাল ফোর্স এটা বলেছে তোমাকে কত নিউটন? 0.5 নিউটন। এটা গতির বিপরীত দিকে কাজ করতেছে, ছোট করে দিই, ঠিক আছে? এই আর কি উদ্দীপক, বুঝছো? 1 নাম্বার বলছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত? বাহ্যিক বল বলতে কোনটা? এটা না? তাহলে আমরা যদি বাহ্যিক বল দ্বারা কাজ বার করতে চাই, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজ, বাহ্যিক বল দ্বারা কাজ, তাহলে ডাব্লু অফ এক্সটার্নাল, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজকে আমরা বাহ্যিক কাজ বললাম। তাহলে কি লিখবো? বল ইনটু সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ, বুঝছো? হুম, তাহলে কি হবে বলো? বাহ্যিক বলের মান কত? 2, সরণ কত? 5, কস থিটার মান কত ডিগ্রি রে? 60 ডিগ্রি। তাহলে 2 2 কেটে যাবে, 5 জুল। আবার কয় নিউটন? হ্যাঁ, নিউটন মিটার। 2 নাম্বার, তারপর কি বলছে বলো? ঘর্ষণ বল দ্বারা কাজ কত? এখন দেখো, ঘর্ষণ বল দ্বারা কাজ, তাহলে ঘর্ষণ বল কোন দিকে? এইদিকে না? তাহলে এটাকে আমরা ডাব্লিউ এফ দ্বারা রিপ্লেস করলাম। তাহলে ডাব্লিউ এফ সমান কত হবে? ঘর্ষণ বল ইনটু সরণ, ঘর্ষণ বল এবং সরণের মধ্যবর্তী কোণ নেওয়া লাগবে, বলো। ঘর্ষণ বল আর সরণ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আবার কয় 120। ঘর্ষণ বল এইদিকে রে, সরণ হলো এইদিকে, তাহলে কত হবে? 180। তাহলে -0.5 ইন্টু সরণ হচ্ছে 5, তাহলে -2.5 জুল, ঋণাত্মক কাজ। 3 নাম্বার বলছে, দেখো 3 নাম্বার বলছে নিট বল দ্বারা কৃত কাজ কত? এখন নিট বলটা বের করে নিতে হবে, তাই না? নিট বল কত? দেখো জায়গা জায়গা শেষ হয়ে গেছে। তাহলে হ্যাঁ, সেটাও হবে, নিট বল সেটা হবে, কোনো সমস্যা নাই। ওকে ওকে,
এখন দেখো এখানে বল আছে না, এটা এটা আর এটা, এই দুইটার লব্ধি বল তোমার কি করে নিতে হবে বলো তো, বের করে নিতে হবে। বুঝতে পারছো কি বলছি? এই দুটা লব্ধি বল যেটা হবে সেটার সাথে সেটা করতে কি করছে বলো তো, কাজ বের করতে বলেছে তোমায়। বুঝছো কি বলছি? এখন তুমি কি করতে পারো, তাহলে এই দুইটার লব্ধি বল তুমি কি করতে পারো বলো তো, বার করতে পারো। তাহলে লব্ধি বলের মান বার করবা, লব্ধি বলের কি বার করবা, দিক বার করবা। তা সহজ উপায় কি, ভেক্টর, দুইটা ভেক্টর না, এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি রে, 120 ডিগ্রি। তাহলে লব্ধি বলের মান কত হবে, লব্ধি বল নিট বল, নিট বল এফ ইজিক্যাল কত আসবে, √, প্রথমটার উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে 4, প্লাস 0.5 এর উপর স্কয়ার, ক্যালকুলেটর হাতে নাও, প্লাস 2 ইনটু 0.5 cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ। তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে মাইনাস, হ্যাঁ 1 থাকবে, 4 আর 1 5, আর √0.025 মনে হয়। দেখো তো কত আসে, বলের মান কত আসে, হ্যাঁ 1.8027, তাহলে 1.8 নিউটন আমরা লিখলাম। এটা হলো নিট বল। তাহলে নিট বল, শুধু বলের মান বার করলে হবে, বলের দিক বার করতে হবে না, দিকও বের করে দেখতে হবে। তাহলে আমরা ধরলাম এই যে এই দুটার লব্ধি এই দিক বরাবর কি বলতো, ক্রিয়াশীল। ধরো এই দিক বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে। তাহলে এই দুটার লব্ধি আমরা ধরলাম লব্ধিটা এই যে 2 এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা যদি থিটাটা বার করি তাহলে সে থিটা কত আসবে, এখন দেখো এই থিটা কত আসবে। তাহলে থিটা ইজ ইকুয়াল, আমরা কি জানি tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কার সাথে, অ্যাঙ্গেল এফ এর সাথে, মানে 2 নিউটনের সাথে, বাকি কি আছে 0.5। তাহলে 0.5 সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, 0.5 কস 120 ডিগ্রি, বার করো। কত আসে দেখো তো, 13.